সেই বাড়িতে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো এতটাই ক্রিপি এবং এতটাই কমপ্লিকেটেড যা তোমার এবং তোমার মায়ের লাইফকে লিটারেলি এফেক্ট করেছিল একটা সময়। বাড়িটাতে যাওয়ার পর সব কিছু মোটামুটি 2 মাস অবধি ঠিকই ছিল। প্রথমে শুরু হয় হচ্ছে আমার মার শরীর খারাপ থেকে। মা সুস্থ হয়ে আসতে না আসতে আমার দাদু মারা যায় ওই বাড়িতে ঢোকার পরে। একটা বিড়াল ছিল, ডোডো বলে নাম। ঘড়ির সামনে দাঁড়িয়ে অঝর সে কাঁদছে। 3 নম্বর দিন যেটা হয়, আমাদের একটা বিড়াল হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে ওই দিন রাত্রি। কাজে কিছু বাধা আসে, যেটা হচ্ছে আমার কাকার হাত থেকে পিণ্ড পড়ে যায়। সেপ্টেম্বর থেকে আমি দাদুর যা যা সিমটম ছিল সব আমার হলো। বাড়ির সামনেটা না একটা চওড়া উঠোন মতন ছিল, আর উঠোনের সামনে হচ্ছে গ্রিল, ছোট গ্রিল। উঠোনের সামনে দেখি সিঁদুর দিয়ে কিছু একটা আঁকা। 4 নম্বর দিন যে নকটা হলো না, দাম দাম করে দরজা পিটাচ্ছে। উনি বলেছিলেন যে দেবী পক্ষ পড়লে প্রবলেম আরো বাড়বে, মহালয়ার দিন থেকে প্রবলেম চরমে যাবে। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গল্পওয়ালা। আর গল্পওয়ালার আজকের হরর পডকাস্টে আপনারা এমন একটা ঘটনা এক্সপিরিয়েন্স করতে চলেছেন যা হয়তো এর আগে কখনো করেননি। আজকের এপিসোডে আমাদের সাথে আছে সৌমিতা। সৌমিতা ওর নিজের লাইফে এমন কিছু ঘটনা ফেস করেছে যা ওকে এবং ওর পরিবারকে বাধ্য করে ওদের বাড়ি ছেড়ে দিতে। আজকের হরর ডোজ আপনাকে ভাবতে বাধ্য করবে, সত্যিই কি বাস্তবে এমনটা হতে পারে? কোথা থেকে দেখছেন আজকের এপিসোড কমেন্ট করে জানান, তার সাথে লাইক বাটনটাও প্রেস করুন। আর আপনারাও যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানর্মাল ইনসিডেন্ট আপনারা আমার সাথে এবং গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storyteller@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত 9টা আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে আরও একটা মারাত্মক হরর পডকাস্ট নিয়ে। গল্পওয়ালার আজকের হরর পডকাস্টে যিনি আমাদের গেস্ট, একটা পুচকে মেয়ে। এই বয়সে ও অনেক কিছু ফিল করেছে, অনেক কিছু দেখেছে, সেই এক্সপিরিয়েন্স ও আজকে আমাদের সাথে শেয়ার করবে। তবে আজকে আমি ইন্ট্রোডাকশনটা এভাবে এই কারণেই দিচ্ছি, কারণ অলরেডি সৌমিতা ভীষণ নার্ভাস ফিল করছে। আমি জানি না কেন। ও গল্পওয়ালাকে শুনছে, রোজ শুনেছে, বিভিন্ন ঘটনাও শোনে। ইনফ্যাক্ট তারপরে ও ডিসাইড করে যে ওর লাইফে যে ঘটনা ও ফেস করেছে বা যা ও নিজের চোখে দেখেছে এতদিন ধরে, গল্পওয়ালা শ্রোতাদের সাথেও শেয়ার করবে। ওয়েলকাম সৌমিতা, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। নার্ভাসনেস কেটেছে? একটু একটু। ওকে, কোথা থেকে আসছো? আমি গড়িয়া থেকে আসছি। তো আজকে তুমি যে ঘটনাটা শেয়ার করবে আমাদের সাথে, এই ঘটনাটা তুমি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলে ভয়েস নোট করে, এবং তুমি আমাকে বলেছিলে এই ঘটনাটা তোমার বাড়িরই ঘটনা, যেই বাড়িটা গড়িয়াতে রয়েছে, রাইট? তো সেই বাড়িতে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো এতটাই ক্রিপি এবং এতটাই কমপ্লিকেটেড যা তোমার এবং তোমার মায়ের লাইফকে লিটারেলি এফেক্ট করেছিল একটা সময়। একদম শুরু থেকে বলো কি হয়েছিল, একদম শুরু থেকে আমি জানতে চাই। 2019 সালে আমরা গড়িয়ার একটু ভেতর দিকে বোড়ালের সাইডে আমরা একটা বাড়িতে শিফট করি। ফার্স্ট বাড়িটাতে যাওয়ার পর সব কিছু মোটামুটি 2 মাস অবধি ঠিকই ছিল। 2 মাস পর থেকে শুরু হয় ঘটনাগুলো, খুবই নর্মাল ইনসিডেন্ট, বাট পরে ওটা প্রচণ্ড চরম আকার নেয়। প্রথমে শুরু হয় হচ্ছে আমার মার শরীর খারাপ থেকে। মা পুরো সুস্থ একদম ওই বাড়িতে যায়। তারপর হঠাৎই একদিন উইকনেস, এত উইকনেস হচ্ছে, তো ডক্টর দেখানো হয়। হিমোগ্লোবিন চেক করে দেখে একদম হিমোগ্লোবিন নেমে গেছে 5 পয়েন্টে। আচ্ছা, ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে। সেই সিচুয়েশনে ব্লাড দেওয়ার কথা চলছে, ব্লাড দেওয়াও হয়েছে ঠিকঠাক। মা সুস্থ হয়ে আসতে না আসতে আমার দাদু মারা যায় ওই বাড়িতে ঢোকার পরেই।
ওকে। উনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন, মারা যায়। তারপর মোটামুটি এরকমই চলছে। আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন তখন প্রচণ্ড খারাপ ছিল ওই বাড়িতে যাওয়ার পর থেকে। আমাদের 3টে বিড়াল ছিল ওই বাড়িতে। তা ঠিকই চলছে। এইরকম করতে করতে লকডাউনের টাইম আসলো 2020। লকডাউনের টাইম এতটাই খারাপ ছিল সিচুয়েশন, কি বলবো। আমাদের একটা দোকান তখন করা হয়। এবার ওই লকডাউনের সময় পুলিশ আসছে যাচ্ছে। এবার ওই টাইমের মধ্যে আমার শরীর খারাপ হয়ে যায় খুব খারাপভাবে। কি হয়েছিল? সেপ্টেম্বরে, অ্যাকচুয়ালি আমি একটু বলতে ভুলে গেলাম, আমার দাদু মারা যায় আগস্টের 6 তারিখ। আচ্ছা। আমাদের সাথে কানেকশন ছিল না দাদুদেরই অনেক দিন, প্রায় 2 বছর। আমাদের বাড়ি বেশি ডিস্টেন্স না, ওই 5-10 মিনিট। আমরা হঠাৎ, আমার মা দোকান করছিল, বাবাও দোকানেই ছিল। এবার ফোন আসে আমাদের ঠাকুমার বাড়ির পাশের দিয়ে একজন ফোন করে বলেন যে, আমার মাকে বলেন, আমার বাবার নাম করে, যে তোমার শ্বশুরমশাই মনে আর নেই। এটা শোনার পর তো মা কোনো মতে, মার হাতে দোকানের জিনিসপত্র ছিল সব পড়ে গেছে। ইতিমধ্যে আমি পাশেই ছিলাম। আমি মাকে বলছি, হতেই পারে না, তুমি দেখো হয়তো শরীর খারাপ হয়েছে। তার আগের দিন আমরা এটুকু জানতে পারি যে দাদুর জ্বর, কাশি, মানে যেটা কোভিডের সিমটম হয়, ছিল। কিন্তু দাদু এমন মানুষ ছিল না যে এত তাড়াতাড়ি এইভাবে সাডেনলি মারা যাবেন। যথারীতি বাবা আসে বাড়িতে, বাবাকে বলা হয় যে তুমি যাও একটু দেখো কি হয়েছে, এরম এরম ব্যাপার। বাবাও মানতে রাজি ছিলেন না, গেছে। এবার তারপর বাবা ফোন করে মাকে ডাকে। ডাকার পর মা গিয়ে দেখে যে দাদু মারা গেছে ঠিকই, কিন্তু ডেড বডি দেখে মনে হচ্ছে না মারা গেছেন। মানে কি বলবো, মনে হচ্ছে না ঘুমিয়ে আছেন এরকম, মানে কোনো বিকট যে মূর্তি ওরকম কিছু নেই। তারপর আমার যাওয়ার কোনো রকম ইচ্ছাই ছিল না, কারণ আমি তখন হয়তো 12 বছর বয়স আমার। আমি কখনো কোনো ডেড বডি দেখিনি কোথাও, এরকম সিচুয়েশান আমি ফেসই করিনি। আমি গেছি, আমাকে নিয়ে যাওয়া হয়, যেহেতু দাদুর শেষ ইচ্ছা ছিল আমাকে দেখবে। আমি গিয়ে লিটারালি আমার ঠাকুমাকে বলি, দাদু এখনও বেঁচে আছে, তুমি আরেকবার হসপিটালে নিয়ে যাও। হসপিটালে নিয়ে গিয়ে দেখো ঠিক হয়ে যাবে, হয়তো কিছু ব্লকেজ আছে, ঠিক হয়ে যাবে। কিন্তু ততক্ষণে ডেথ সার্টিফিকেট হয়ে গেছে। আমাদের গড়িয়া শ্মশানেই দাদুকে দাহ করা হয়, নিয়ে যায় ডেড বডি। ওই দিন দাদুর কাজকর্ম হয়ে যাওয়ার পর বাবা ওখানেই, মানে আমার ঠাকুমার বাড়ি আমাদের ফ্ল্যাটেই থেকে যায়, পুরো অসুস্থটা ওখানেই পালন করবেন। আমরা চলে আসি আমাদের এই রেন্টেড অ্যাপার্টমেন্টে। আসার পর আমরা যেহেতু দুজন একা থাকবো, আমার দিদাকে ডাকা হয় যে উনি থাকবেন বাড়িতে। প্রথম দিন আমরা সে খুবই টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছি। আমরা রাত্রিরে ওইসবই কথা বলছিলাম যে দাদুকে লাস্ট টাইম দেখতে পেলাম না, এতদিন আমাকে এত ভালোবাসতো, আমরা তো জানতেই পারলাম না যে এরকমভাবে মারা যাবে। তো মা বলল, দেখ কি আর করবি, হতেই পারে এরকম সাডেনলি হয়েছে, আমরা একবার ভালো করে পুজো দিয়ে দেব ওনার নাম করে দিয়ে। এই করতে সেদিন রাত্রিটা গেল। কিন্তু আমাদের আশেপাশে কয়েকটা বাড়ি ছিল, ওনারা কিন্তু জানতেন না যে আমার দাদু মারা গেছে বা এরকম কিছু সিচুয়েশন হয়েছে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই এবার মা যথারীতি দোকানের জিনিসপত্রগুলো নিয়ে আসবে, দোকান তো আর খুলবে না 13 দিন। এবার পাশের দিয়ে একজন বলেন যে রাত্রে তোমাদের বাড়িতে কে এসছিল, রাত্রির 1:30 নাগাদ। ওনারা অনেক রাত অবধি জেগে থাকে, ইউজুয়ালি আমরাও জেগে থাকতাম, কিন্তু আমরা সেদিন ঘুমিয়ে পড়েছিলাম। কে এসছে? মা বলে কেউ তো আসেনি, আমরা 3 জনেই বাড়িতে ছিলাম, একা, দিদান ছিল, কেউই নেই। বলছে না, কেউ তো একজন এসছে, দরজা নক করছিল। তোমাদের দরজা? আমাদের দরজা। ওকে। আর কুকুর ছিল বাড়ির সামনে, আমরা খেতে দিতাম, ওরা খুব দৌড়াদৌড়ি করছিল, এইটুকু আমরা বুঝতে পেরেছি। রাত্রে প্রচণ্ড দৌড়াদৌড়ি করছে, অতটা আমরা বুঝিনি। কিন্তু এটা শুনে আমাদের লিটারালি একটু ভয় লাগলো যে কে আসবে এরকম সিচুয়েশনে। তো আমি মাকে বললাম হয়তো ভুল, ওরা হয়তো ভুল শুনে। তখন ওরা জানলো যে আমার দাদু মারা গেছে, আমরা অসুখের মধ্যে আছি। পরের দিন 2 নম্বর দিন সারাদিন ঠিকঠাক। মা ওখানে, মানে মা যখন ওই হব্বিষ্যির টাইমটা আসতো তখন ঠাকুমার বাড়ি চলে যেত, আমাদের কালীবাজারে ওখানে চলে যেত, আমিই থাকতাম বাড়িতে। পরের দিনও আমি আছি 12টা নাগাদ।
মা এলেন, আসার পর এবার বিকাল টিকাল কাটলো, রাত্রির তখন 10টা। রান্নাঘরে আমাদের বিড়াল সব বাড়ির মধ্যেই, আমাদের রুমে ঘুমিয়ে টুমিয়ে পড়েছে, রান্নাঘর থেকে বাসন পড়ার আওয়াজ। হ্যাঁ, হ্যাঁ, কেন কি করে জানি না। এবার প্রথমবার আমি গিয়ে দেখেছি, যেহেতু মা একটু ভয় পায় এগুলো যেতে, আমি গিয়ে দেখলাম কিছুই হয়নি, একটা থালা পড়ে গেছে। যথারীতি শুয়েছি, মোবাইল দেখতে দেখতে 12টা 12:30। আমাদের একটা বিড়াল ছিল, ডোডো বলে নাম। ঘড়ির সামনে দাঁড়িয়ে অঝোর সে কাঁদছে। ঘড়ির সামনে দাঁড়িয়ে? হ্যাঁ, ঘড়ির দিকে তাকাই, মানে একদম তাকিয়ে কাঁদছে কোনো কারণ ছাড়া। আর একটা কুকুর ছিল, এসে আমাদের বাড়ির সামনে ডাকাডাকি করছে। আমার দিদুন বলল যে এখন এগুলো হবে একটু, যেহেতু তোদের দেখতে পারেনি তো, রাত্রি বলছি, যখন মারা গেছে তোদের একটা দেখার ইচ্ছা ছিল, এখন এগুলো একটু তোদের ফেস করতে হবে, একটু সাবধানে থাক। ওই জিনিসটা গেল, ওকে নিয়ে এসে কোনো মতে শোয়ানো হলো। 3টে আমরা সবাই ঘুমিয়ে পড়েছি, মানে একটা খাটের মধ্যে লাইন দিয়ে আমরা পরপর 3জন, আমাদের বালিশটা হচ্ছে কর্নারে একদম ধারে। দিদুনের মাথার থেকে বালিশটা রাত্রির ঠিক 3:10-15, 3টেই অ্যারাউন্ড ধরো, পড়ে গেছে। বালিশ পড়ে গেছে? ওকে। প্রথমবার নেট আবার শুয়েছে, ভাবছে হয়তো কর্নারে ছিল, স্বাভাবিক পড়ে গেছে। আবার ঠিক তার 5-10 মিনিট পরে এবার মনে হলো কেউ জোরে টেনে ফেলে দিয়েছে বালিশটাকে। দিদুনের মাথাটা লিটারালি মানে খাটে ধাক্কা লেগে গেছে। দিদুন তো বলছে কি করে, দিদুন সাহসী মানুষ, দিদুন নিজে ভয় পেয়ে উঠে বসে, এটা তো ঠিক হলো না। এরপর রাত্রিটা কোনো মতে কাটে হনুমান চালিসা চালিয়ে, একদম ঘুমানো, যাকে বলে ঘুম তো হয়নি। আর ভোরবেলাতেই উঠে দিদুন সকালবেলা বলছে আমার না একটু কাজ পড়ে গেছে, থাকতে পারবো না। আচ্ছা। দিদুন চলে যায় বাড়িতে। আমরা অনেক বলি যে থাকো, থাকেনি। এবার বাবা এসছে, বাবাকে বলা হয়েছে পুরো ঘটনাটা। এবার আমার ঠাকুমা বলল মাথার সামনে দা নিয়ে শুতে, ঘুমানোর টাইমে একটু ওটা রেখে শুতে, আর তাড়াতাড়ি একটু শুয়ে পড়ার চেষ্টা করতে বল। 3 নম্বর দিন রাত্রিবেলা একটা নিয়ম থাকে জল রেখে শোয়ার, আই থিঙ্ক, বাট ওটা আমরা করিনি যেহেতু ওরা ওখানে করবে। 3 নম্বর দিন যেটা হয়, আমাদের একটা বিড়াল হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে ওই দিন রাত্রি। আচ্ছা। মানে কি শ্বাসকষ্ট, জ্বর, ওরকম অবস্থা। আবার লকডাউনের টাইমে ওদের ডক্টর পাওয়া, আমাদেরই ডক্টর পাওয়া মুশকিল, ওদের তো আরও মুশকিল। কোনো মতো আমাদেরই মেডিসিন ছিল, খাওয়ানো হয়েছে। আমার মা আমার দাদুকে লিটারালি দেখতে পেয়েছিল ওই দিন। কি হয়েছিল ঘটনাটা? আমরা খেয়েছি, খেয়ে দিয়ে আমি শুয়ে পড়েছি। পুরো ঘটনাটাই এই যতবার দেখেছে আমার মা। আমাদের এখান দিয়ে মাথা করবো সামনের দিয়ে, আর অপোজিটে আমাদের একটা বড় জানলা ছিল, কাচের জানলা। মা প্রথমে দেখে ওখানে গাড়ি ঘোড়া গেল, শ্যাডো পড়তো। এবার তখন 3:30 দেখছে জানলার সামনে দিয়ে কনস্ট্যান্ট কেউ হাঁটছে মনে হচ্ছে। মা ভাবছে এরকম হাঁটাহাঁটি কোন চোর থোর এলো নাকি। আমি প্রথম 2বার কিছু বলেন, তারপর আমাকে ডেকেছে, বলছে ওরটা একটু জানলা থেকে কেউ যাতায়াত করছে। আমি বলছি আমি উঠবো না, উঠতে চাইনি। এবার মা নিজেই অনেকক্ষণ সহ্য করার পর লিটারেলি জিনিসটা বেড়ে যাচ্ছে, তখন গিয়ে জানলাটা খুলে একটু উকি মেরেছে। মা 1-2 সেকেন্ডের জন্য, আমার দাদু যেরকম পরতো পাঞ্জাবি, দাদু পাঞ্জাবি পরতে খুব ভালোবাসতো, ওই পাঞ্জাবি পরা অবস্থায় দাদু হাঁটছে নিজের মতো, এটা দেখেছে। তারপর মা এটা পুরোপুরি বলেনি আমাকে, পরের দিনও বলেনি। 4 নম্বর দিন থেকে সব কিছু মোটামুটি ঠিক, কিছু হচ্ছে না, পুরো একদম অসুজ কাটা অব্দি। ঘাট কাজের দিন যেটা আমার করা উচিত হয়নি, এটারই ফলস্বরূপ আমি পেয়েছি। ঘাট কাজের দিন আমার চুল অনেক বড় ছিল। আমাদের নাম শুনেছো এসকেপাল পুকুর, গড়িয়ার ওই সাইড, ওখানে আমরা যাই কাজ করতে, ওখানে আমি স্নান করি। এবার আসার পর আমার দাদু শ্রাদ্ধ পড়েছিল হচ্ছে
অমাবস্যা, ভাদ্র মাসে অমাবস্যা, শনিবার। বাবা। আর শ্রাদ্ধের কাজে কিছু বাধা আসে, যেটা হচ্ছে আমার কাকার হাত থেকে পিণ্ড পড়ে যায়। আর আমার যে দানের কথাটা ছিল, যে সময় আমার দান করার কথা, ওই সময়টা পেরিয়ে গিয়ে আমি দান করি। মানে কোনো কাজ ঠিকঠাক হচ্ছে না, হাতের সামনে জিনিস পেলেও মানে দেখতে পাচ্ছে না কোথায় কি আছে, সব ছড়ানো ছিটানো। কোনো মতে যথারীতি কাজটা উতরালো। এরকম করতে করতে আগস্ট মিড চলে এসছে, সেপ্টেম্বর এগুলো সব হয়ে গেল, দাদুর কাজ ঠিকঠাক। তখনও ঘরের মধ্যে আমার দাদুর ফটোটা টানানো ছিল, একটা বড় ফটো টানানো ছিল ভিজিবল। সেপ্টেম্বর থেকে আমি দাদুর যা যা সিমটম ছিল সব আমার হলো। কাশি, জ্বর, শ্বাসকষ্ট, অ্যাজ ইট ইজ দাদুর যা যা সিমটম ছিল আমার সেই সিমটমগুলো। প্রেশার পড়ে গেল একদম। প্রথম 7 দিন মা ভেবেছে এমনি জ্বর, যদি কোভিডও হয় তো হসপিটালে যাওয়ার কোনো দরকার নেই, সেই তো কোয়ারেন্টাইন, তো ঘরেই বাড়িতেই আইসোলেটেড, যেহেতু আমি ছোট ছিলাম। কিন্তু এতটাই বেড়ে গেল, আমরা একটা জেনারেল ফিজিশিয়ানকে দেখিয়েছিলাম, উনি আমাদের বলেনি যে আমার প্রেশারটা 80 আর 60 হয়ে গেছে। কি বলছো কি? এরকমই হয়ে গেছিল। 80 120 থাকে, হ্যাঁ, সেখানে 60। আমি এটা 8 নম্বর দিনের কথা বলছি। 7 দিন ঘরে নর্মাল যেরকম হচ্ছে, আমিও ভেবেছি ঠিক হয়ে যাবে। 8 নম্বর দিন আমি ডাক্তারের কাছে যাই, ডাক্তার ওষুধ মেডিসিনগুলো না আরও হাই পাওয়ারের দেয়। মানে তখন জেনারেল ফিজিশিয়ানের কাছে যাইনি, এটা নর্মাল পাশে ছিলেন উনি। ওষুধ দেওয়ার পর মানে আমি পুরো একদম সেন্স হারিয়ে যায়, আমি ঠিকঠাক দেখতে পাচ্ছি না, 4-5টা করে দেখছি সব। তারপর জেনারেল ফিজিশিয়ানের কাছে যাওয়ার পর উনি মেডিসিন দেয়, হাই পাওয়ারেরই মেডিসিন, কিন্তু উনি এটা বলে না যে আমাকে ওআরএস খাওয়ানো দরকার ইমিডিয়েটলি বা স্লাইন লাগবে, আমার প্রেশারটা এতটা পড়ে গেছে। বাড়িতে আসি, সেদিনটা ঠিকঠাকই ছিলাম। পরের দিন থেকে আমি আর উঠতে পারছি না, মানে আমি কথাও বলতে পারছি না, উঠতেও পারছি না, এতটা খারাপ সিচুয়েশন। আমার মাসি এসে বলল, দেখ দিদি বাড়িতে রাখিস না, আমি সিচুয়েশন ঠিক দেখছি না, হসপিটালে নিয়ে যাও। আমার বাবা সেদিন আবার সুন্দরবন চলে গেছে কাজের জন্য, ছিলই না। এবার মা একা কী করে নিয়ে যাবে, মা তখন দিদুকে ফোন করে। এবার এসে দুজন মিলে, দুজনে আমাকে ধরতে পারছে না, ধরে তুলতে পারছে না, কোনো মতে নিয়ে যায়। তখন উনি বলে যে আমার প্রেশার পয়েন্ট করে গেছে এতটা। বাড়িতে এনে ওআরএস তখন মানে ডাক্তারখানা থেকেই শুরু খাওয়ানো। বাড়িতে এসে রান্না পুজো ছিল 17ই সেপ্টেম্বর, আমার দিদুন রান্না করে সব নিয়ে এসছিল, আমাকে কিছুটা খাইয়ে আমি বলছি ঘুমাবো। কিন্তু আমি শুয়েছি প্রায় 8 ঘন্টা মতন। তারপর আমার মা দিদুন বলি করছিল যে, মা বলছে হসপিটালে নিয়ে যাওয়াটাই ঠিক হবে। বলছে দেখ আমার মনে ঠিক হয়ে যাবে, ওআরএস খেয়েছে, ঘুমাতে চেয়েছে, ঘুমাক। আমি 8 ঘন্টা পর বলে আমি ওয়াশরুম যাব। এবার মা বলে আমি যাচ্ছি। ওয়াশরুম গেছি, গিয়ে মানে পড়ে গেছি, মানে মা না থাকলে পড়ে যেতাম। মা ধরে, মানে তখন থেকে সেন্সলেস। এবার আমার বাবাকে ফোন করে, বাবা তো বলছে আমি কি করে আসবো, এখন আসতে পারছে না। বাবার অফিস থেকে কয়েকজনকে পাঠায়, উবের বুক করে আমাকে হিন্দুস্তান হেলথ পয়েন্টে নিয়ে আসে। ওখানে নিয়ে আসার পর আমার সেন্স আসে, ওখানে আমার এক্সরে হয়। এবার ওখান থেকে ট্রান্সফার করে বারুইপুরে কোভিড টেস্ট হয়, কোভিড নেগেটিভ। ওকে, কিন্তু সিমটম সব দাদুর মতনই, আর কোভিড পজিটিভ। আমার দাদুর কোভিড টেস্ট হয়নি, তার আগেই মারা গেছেন, তো আমরা ক্লিয়ার না ওনার কোভিড পজিটিভ না নেগেটিভ ছিল। এরপর কোভিড নেগেটিভ হওয়ার পর আমাকে জেনারেল বেডে দিয়ে দেয়। ওখানে আমার অবস্থা আরও খারাপ। ওনারা মেডিসিন দিচ্ছিলেন না, মা মেডিসিন নিয়ে গেছে ওর ওপরেই ডিপেন্ড করে। তারপর আমাকে নিয়ে আসা হলো ডেবি সিটি, ওখান থেকেও রেফার করা হলো। তারপর পিজিতে নিয়ে যাওয়া হয়। পিজিতে বলে যে 12+ হয়ে গেছে, এখন অ্যাডমিট নেওয়া যাবে না, চিলড্রেন ওয়ার্ডে। ওখান থেকে আমার মামা ভাঙড়ে যে কাজ করে, একটু সোর্স আছে, ওখান থেকে মামাকে ফোন করে, মামা বলল তোরা ওখানেই দাঁড়া, আমি পিজিতেই ভর্তি করে দেবো এসএসকেমে।
ওই টাইমে আমরা পিজিতেই গিয়ে দাঁড়িয়ে আছি, ওয়েট করছি। আমার অক্সিজেন লেভেল যখন আমি হিন্দুস্তান আমার 60-তে পড়ে গেছে, মানে যেখানে হচ্ছে অক্সিজেন সিলিন্ডার সাথে, ওখানে আমরা গিয়ে দাঁড়িয়েছি। ওলাতে আমার অক্সিজেন ছিল না, ওখানে খুব কষ্ট হচ্ছিল। একটা জায়গায় দাঁড়ানোর পরে আমার বাবা ছিল, কাকা ছিল, মা আর আমি। আর তখন ওই কোভিডের ডেড বডিগুলো, ওই পচা গলা ডেড বডিগুলো ঢুকছে সবে রাত্রিবেলা এসএসকেএমে হসপিটালে। তো বাবা তখন বলে এখানে আর থাকা যাবে না, মানে গন্ধে টেকা যাচ্ছে না, তো আমরা বেরিয়ে যাই। তাই সেই কারণে আমরা এসএসকেএমে আমি অ্যাডমিট হতে পারি না, বাঘাযতীনে অ্যাডমিট হই সেই রাত্রে। বাঘাযতীনেও ক্রিটিক্যাল অবস্থা। পরের দিন সকালবেলা বাঘাযতীনের ডাক্তার এসএসকেএমের যে আমার চেস্ট এক্সরে করা হয়েছিল ওই এক্সরে রিপোর্টটা দেখে আরও শকিং খবর দেয়। আমার বাবাকে বলে যে আমার হার্ট বড় হয়ে গেছে। আচ্ছা, এটার পর বাবা এটা কাউকে জানায়নি, আমার ঠাকুমাকে জানিয়েছিল, আই থিঙ্ক মাকে কিছু জানায়নি। কিন্তু মা তো বুঝতে পারছে যে কিছু একটা হচ্ছে যেটা ঠিক না। মা ডাক্তারকে জিজ্ঞেস করে, মা শুনতে পায়, মা তো কান্নাকাটি করছে ওখানে। বাবাও, মানে ডাক্তার লিটারালি এটা বলে দিয়েছে ও যেটা ভালো খায়, খেতে পছন্দ করে খাইয়ে দাও, আমাদের হাতে কিছু নেই। ওকে। বাঘাযতীন থেকে কোনো মতে ওরা এই কেসটা নিতেই চায়নি হাতে, আর আমি বলবো নিতে চাইনি, ঠিক করেছে। কারণ পরে আমার বাবার কাকা যিনি, উনি বলল দেখ সেকেন্ড ওপিনিয়ন নেওয়া উচিত। আবার আমরা এসএসকেএমে আসি। এসএসকেএমে ওই রিপোর্টটা চেক করানো হয়, ভুল রিপোর্ট ছিল, ভুলভাবে নেওয়া হয়েছিল এক্সরেটা, তাই কারণে হার্টটা বড় এসেছিল। ওখানে যদি ট্রিটমেন্ট চালু হতো প্রবলেম বেড়ে যেত। তো এসএসকেএম থেকে আবার শিফট করে চিত্তরঞ্জন, গোবরা চিত্তরঞ্জন। ওখানে আসার পর সব রকম টেস্ট হয়, ডেঙ্গু, ম্যালেরিয়া, কোভিড আবার টেস্ট হয়, নেগেটিভ, সব নেগেটিভ আসছে। কোনো রকম ধরাই যাচ্ছে না সোর্সটা কি হয়েছে। কারণ সাডেনলি তো এরকম এত ঠান্ডা লেগে যেতে পারবে না যাতে এরকম প্রেশার ফ্ল্যাকচুয়েট করবে, তারপর এত জ্বর হলে না, জ্বরটা এমন ছিল মা সামনে বসে আছে, মানে মা তাপ পাচ্ছে রীতিমতো, এতটা টেম্পারেচার বেড়ে যাচ্ছে। ওখান থেকে বলে যে এখানে যদি অ্যাডমিট হয় তাহলে এখানে আইসোলেশনে একাই থাকতে হবে আমাকে, আর আমার তো সেন্স নেই, তো সেই কারণে আমাকে বাড়িতেই নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে আসার প্রথম দিন মা বুঝতে পারে এইটুকু যে বাড়িতে দাদুর ফটোটা সামনে রাখা উচিত হবে না আমার সামনে। মা তখন কী করে, ওই ফটোটা নিয়ে আমাদের আলমারিতে রেখে দেয় লকারে। আর তার আগে আমরা মানে মায়েরা জানতে পারে যে আমার ঠাকুমা আমার দাদুর ফটোর সামনে দাঁড়িয়ে বলছে যেটা করছো সেটা ঠিক করছো না। তোমার ঠাকুমা তোমার দাদুর ফটোর সামনে দাঁড়িয়ে বলেছে, এটা আমি পরে জানতে পারি, যেটা করছো সেটা ঠিক করছো না, ও তো তোমারই নাতনি, তুমি তো ওকে এত ভালোবাসতে, তাহলে ওকে কেন কষ্ট দিচ্ছ। এই কথাগুলো বলছিল, বলছে করো না এরকম। কারণ ঠাকুমা বুঝতে পারে এটা দাদুই করছে, মানে একটা টান ছিল যে আমাকে দেখে যেতে পারিনি, উনি চাইছে আমি ওনার সাথে যাই। বাড়ি আসার পরেও কিছু ঠিক হচ্ছে না, দাদুর ফটো রেখে দিয়েছি, আমার অক্সিজেন লেভেল যেমন ছিল তেমনই আছে, 60 থেকে একটু বেশি 80, কিন্তু অক্সিজেন বাড়িতেও দেওয়া হয়েছে, ছোট পাম্পগুলো। তারপর মা তখন মার দাদার সাথে কনসাল্ট করে, মানে যার কাছে মা শিখতো অ্যাস্ট্রোলজি, মা জানে কিছুটা হলেও। উনি বলেন যে ফটোটা ঢুকিয়ে রেখেছো, ওটা ঠিক করেছো, নাহলে আরও বাড়াবাড়ি হয়ে যেতে পারতো বাড়িতেই। এবার তখন উনি একটা মানে ক্রিয়া করতে যায় যে ছোট ছোট কিছু, ওনাদের মতে ছোট কিছু ফল, 3টে শনিবার আমার মাথা থেকে পা অবধি ঘুরিয়ে আমাদের একদম বাড়ির চৌকাঠে রেখে ওটাকে দা দিয়ে এক কোপে ভাঙতে হবে। একবারে না ভাঙলে হবে না, ওটা ভেঙে 3 রাস্তা বা 4 রাস্তার মোড়ে গিয়ে যাতে কেউ না দেখতে পারে ফেলে দেবে। এটা করবে, আর আমার দাদুর নামে ভালো করে গিয়ে পুজো দেবে কোথাও, যে যাতে এই জিনিসগুলো না হয়। আর এটা পুরোপুরি আমার দাদুই করছিল, আমার দাদু চাইছিল যে
মানে মায়া ছাড়তে পারেনি উনি। দেখো বেঁচে থাকলে তো আমি থাকতাম ওনার সাথে, উনি ভাবছে যে উনি চলে গেছেন আমিও যাতে ওনার সাথে যাই। ওই 3 সপ্তাহটা করার পরেও 3 সপ্তাহে তোমার ফিজিক্যাল কন্ডিশন কি অবস্থা হয়েছিল? ফিজিক্যাল কন্ডিশন আমি খেতে পারছিলাম না, ওই শোয়া অবস্থায়। বা প্রথম সপ্তাহ যখন করলো একটু রিকভারি হলো, কি আমি মোবাইল দেখি এত পছন্দ করি, আমি মোবাইল হাতে নিতে পারতাম না। ওই ফার্স্ট উইকে আমি হাতে ধরি ফার্স্ট মোবাইল, একটু একটু খাই, অক্সিজেন লেভেলটা 90 আসে আর প্রেশারটাও ঠিকঠাক। তারপর 3 সপ্তাহ পর মোটামুটি সুস্থ, কিন্তু ফিজিক্যাল অবস্থা ঠিক না। আমার চুল পড়ে যাচ্ছিল প্রচণ্ড পরিমাণে, এগুলো কিন্তু তারপরেও আমরা কোভিড টেস্ট করি, অ্যাফেক্সে নেগেটিভ। কোভিড যতবার আমি টেস্ট করিয়েছি নেগেটিভ এসছে। আমরা জানতেই পারলাম না ওটা কেন হলো, কী কারণে হলো, সাডেনলি কেন হলো। কিন্তু তারপর একজনকে আমাদের বাস্তু ভিজিট করানোর জন্য বলা হয়, কিন্তু উনি আসতে পারে না কোনো মতে। এরকম করতে করতে 2021 চলে এসছে। আমি তখন ঠিকঠাক, দাদুর ফটো আমরা তখনও বের করিনি, আলমারিতেই আছে। আমার ঠাকুমার সাথে খুব কম কথা হতো, ঠাকুমাও বলতো যে ঠিক আছে ফটো বের করতে হবে না, যেহেতু উনিও বুঝতে পেরেছে, উনি কথা বলছিলেন। দাদুর বাৎসরিক আমরা মানে 1 বছর কমপ্লিট 1 বছর কমপ্লিট হয়ে গেছে, বাৎসরিক চলে এসছে। আমরা যাইনি কোনো মতে, মানে কিছু ওই ঠিকঠাক ছিল না, ওই কারণে আমরা যাইনি। আমার বাবাই কাজ করেছে বাৎসরিকে, আমি কোনো কাজ করিনি, মা আর আমি বাড়িতেই ছিলাম। দুর্গাপুজোর আগে ঘটলো সেই ঘটনা। আমরা রাত্রিবেলা ঘুমিয়েছিলাম, বাড়ি একদম পুরো ঠিকঠাক, কোনো অসুবিধা নেই, আমরা পুরো ফিট। ভোরবেলা আমরা মর্নিং ওয়াকে যেতাম। ততদিনে তুমি পুরো সুস্থ। আমাদের স্কুল অফ ছিল তখনও, 2021-এও অফ। ঘুম থেকে উঠেছি, মর্নিং ওয়াকে যাব। আমাদের বাড়ির সামনেটা না একটা চওড়া উঠোন মতন ছিল, আর উঠোনের সামনে হচ্ছে গ্রিল, ছোট গ্রিল। উঠোনের সামনে দেখি সিঁদুর দিয়ে কিছু একটা আঁকা। কেমন আঁকা বলবো, জিওমেট্রিক্যাল শেপ, কিরকম একটা ত্রিভুজ টাইপের, আর সিঁদুরের ফোঁটা ফোঁটা দেওয়া। না আমি কে করবে এরকম দুর্গাপুজোর আগে আগে, একদম মহালয়া পড়ে গেছে তখন। এটা তো ঠিক না। মা তো বলছে, মা ওখানেই চিল্লামিল্লি শুরু করে দিয়েছে, কে করলো, কেন করলো, বাবাকে ফোন করলো। এবার আশেপাশে যার ওপর একটু আমাদের সন্দেহ ছিল উনি তখন বেরিয়েছে, আমাদের বাড়ির একদম কর্নারে থাকতো, নাম বলছি না, ওনার একজন মহিলা বেরিয়ে, ওনার হাজব্যান্ড, উনি দুজনেই বলছে পাড়িয়ে দাও, কিছু হবে না, এসব কেউ মানে না, কিন্তু ওনারা সব থেকে বেশি মানে এগুলো। আমাদের সাথে কথা হয়েছে, ওনার এত প্রবলেম যে উনি নাকি একটা দূরে কোথাও যেত, বনগাঁ সাইড কোথাও, ওখানে উনি এসব মানতো, ওনার ওপর নাকি ক্রিয়া করা হয়েছে, উনি ওগুলো ঠিক করতেন। উনি বলছে সাডেনলি আমাদের পাড়িয়ে দাও, কিছু হবে না। মা বলছে যে পারাবো কেন, এরকম একটা জিনিস করা হয়েছে, কেন পারাবো, যদি আমরা নাও মানি তাও আমরা কেন এটাকে পারাবো, মানতে নাই পারি। তখন আমাদের যে হাউস হেল্প ছিল তাকে ডেকে ওটা ধুইয়ে দেওয়া হলো। আমাকে একটা কথা বলো, তোমার দাদুর যে ঘটনাটা তোমার সাথে ঘটছিল সেটা কি শেষ হয়ে গেছে? না। আচ্ছা, এই ঘটনাটা চলার মাঝখানেই তোমরা দেখো তোমাদের বাড়ির চৌকাঠে দুটো ঘটনা কানেক্টেড। ওকে ওকে। এবার ওইটা ধুয়ে দিল পরের দিন, 2-3 দিন ঠিকঠাক। এটা হয়েছিল মঙ্গলবার সকালে, শুক্রবার। আর আমি একটা জিনিস, এই ঘটনাটার পর না প্রত্যেকটা শুক্রবার আমাদের খুব খারাপ যেত। শুক্রবার যদি আমরা কোথাও বেরাতাম কোনো কাজ করতে, সাকসেস হতো না, বাড়িতে নানান রকম প্রবলেম। ইতিমধ্যে আমাদের 2টো বিড়াল মারা গেছে শুক্রবার করেই। এই শুক্রবার আবার হলো যেটা একদম বাড়ির সামনে আলতার, বিকালবেলা তখন আমার স্যার আসবে 8টা নাগাদ, আমাদের ওই রাস্তাটা খালিই থাকতো। স্যার এসে চিল্লাচ্ছে, সৌমিতা বাইরে আয়। তখন ফোনে বলেন, আমি বেরিয়েছি, সে আলতা না কি আমি জানি না, আলতার মতনই গড়িয়ে গড়িয়ে আমাদের সিঁড়ির দিকে চলে এসছে, এতটা পরিমাণে ছিল, আর আসতে গন্ধ ওটা দিয়ে। আচ্ছা, আমি বলছি কি হলো এখানে,
মাকে ডাকলাম, মা ঘুমাচ্ছিল। মা এসে বলছে কি হচ্ছেটা কি বাড়ির মধ্যে, এগুলো তো ঠিক না। এবার আমাদের ল্যান্ডলর্ডকে ডাকা হয় যে এগুলো কেন হচ্ছে, কি হচ্ছে, একটু তো প্রোটেস্ট করুন। ওনারা কোনো কিছু প্রোটেস্ট করতেন না, হচ্ছে হোক, দেখে চলে গেছে, আর কিছু বলেনি। যথারীতি ওটাও ধুইয়ে দেওয়া হয়। সেদিন রাত্রির থেকে শুরু। সেদিন স্যার পড়িয়ে গেল, আমার বাবা নেই তখন, আমরা দুজনেই একা, আর আমাদের ওই দুটো বিড়াল, 5জন ছিল, 3জন মারা গেছে। রাত্রির 1:30 দরজায় অজস্র নখ। কেন নখ হচ্ছে, মা বলছে কে কি বৃত্তান্ত, কোনো আওয়াজ নেই, নখ 2-3বার নখ হয়ে বন্ধ হয়ে গেল। ঠিক আছে, মা ভেবেছে হয়তো বিড়াল করছে। আবার 2:30, এবার একটু জোরে, মানে এটা রিদমে হচ্ছে, 3বার নখ। মা বলছি চোর ডাকাত নাকি। প্রথম দিন মা চুপচাপ আছে, আমি উঠে গেছি তখন আওয়াজ পেয়ে, বলছি চোর ডাকাতি হবে হয়তো। 2 নম্বর দিন কিছু হলো না, মানে প্রথম দিন এটা হওয়ার পরে আমরা আশেপাশে সবাইকে বললাম যে এরম এরম হচ্ছে, একটু দেখো, একটু তোমরা একটু দেখো। আমরা আশেপাশে সবার নাম্বার নিলাম যে যদি কোনো প্রবলেম হয় কল করব। মহালয়ার দিন চলে আসলো। মহালয়ার দিন মা যেটা ফেস করলো সেটা হচ্ছে, আমরা শপিং করতে গেছি। আমরা না তখন একটা জিনিস হলো, ওই প্রথম যে সিঁদুর দিয়ে কাজটা হলো, তারপর থেকে আমরা বাড়িতে থাকা একদম পছন্দ করতাম না। বিকাল হলে বেরিয়ে যেতাম, কতক্ষণে বাড়ি থেকে বেরাবো, মানে বাড়িতে আর আসতে ইচ্ছা করতো না। আমরা চলে গিয়ে পার্কে বসে থাকতাম, মানে কোনো মতে আমাদের মনে হচ্ছে না যে থাকি। আমরা ইতিমধ্যে কথাও বলতাম মা আর আমি যে ঘরটা শিফট করে নিলে ভালো হয়, জিনিসগুলো তো ঠিক হচ্ছে না। তখন মা অফিস জয়েন্ট করতো না, কিছু কারণে ছেড়ে দিয়েছিল ওই কাজটা। তো ওই দাদার সাথেও কানেকশন কোনো ছিল না তখন, যে এইগুলো একটু কথা বলবে যে কেন হচ্ছে। মানে যে দাদা অ্যাস্ট্রোলজার, হ্যাঁ অ্যাস্ট্রোলজার ছিলেন, ওনার সাথে কথা বলবে, সেগুলো পারতো না। আমরা ইউটিউব দেখে যে একটু যা মনে হতো যে এগুলোর সলিউশন কি হতে পারে। তখন মার সাথে ফেসবুকে একজনের সাথে পরিচয় হয়, ওনার নাম বলছি না, নাম ধরো বলে নিলাম যে সুকান্ত ওনার নাম। ওনার সাথে পরিচয় হলো। এবার উনি বলছে আমার দিদির বাড়িতেও সেম এরকম জিনিসপত্র হয়েছে, তো আমি একজনের ঠিকানা জানি, তোমরা চাইলে দেখাতে পারো। উনি অনেক হেল্প করেছে আমাদের ওই টাইমটাতে। এটা একটু পরে আসছি। তার আগে ওই আলতা যে ফেলে গেছে, পরের দিন যে নখ হলো তার 3 দিন কোনো নখ হয়নি। 4 নম্বর দিন যে নখটা হলো না, দাম দাম করে দরজা পিটাচ্ছে। চতুর্থ দিন দাম দাম করে দরজা পিটাচ্ছে। মা বলছে কি ব্যাপার কি। মা চেষ্টা করছে যে আমাদের রান্নাঘরের জানলাটা দিয়ে একটু দেখার যে কেউ আছে কি না, কাউকে দেখতে পাইনি। কুকুর অজস্র চিল্লাচ্ছে। মা তো তখন, মার মনে এসব কিছু চলছে না যে কোনো প্যারানর্মাল কিছু ঘটনা ঘটছে। মা পুরো ভেবে নিয়েছে কেউ চুরি টুরি করতে এসছে। আর আমাদের বাড়ির একদম পাশে একটা প্রমোটিং উঠছিল তখন, মানে ইনকমপ্লিট, কনস্ট্রাকশন চলছে, তো ওখানে নানান রকম মানুষ ওঠানামা করতো, ওদের মধ্যেই কেউ মা ভাবছে। 3 নম্বর দিন না পুলিশে ফোন করে। 4 নম্বর দিনে যেটা হয়েছে, তারপর মা সেদিন রাত্রেই পুলিশকে ফোন করে। আশেপাশের লোককে ফোন করেছে কিন্তু কেউ তোলেনি সেই মুহূর্তে। আর আমাদের ল্যান্ডলর্ডও, মানে ফোন করেছি, ওনারা জাস্ট বললো যে আমরা ছাদ দিয়ে রেখেছি, কেউ নেই বলে আর কোনো ফোন তোলেনি। পুলিশ 10 মিনিটের মধ্যে এসেছে। আর ওনারা ফোনে বলেছিল যে আপনারা কিছু চিল্লাবেন না, আপনারা ঘরে চুপচাপ থাকবেন, আমরা দেখছি এসে। আপনারা এটাও জানতে দেবেন না যে আপনারা পুলিশকে ফোন করেছেন। পুলিশ এসে সব দেখেছে, কেউ কারণ নামমাত্র নেই যে একটা মানুষ আছে। পুলিশ বলল যে যখন আপনাদের ল্যান্ডলর্ড এরকম, আপনারা শিফট করে যান। আমরা তখন থেকেই ফ্ল্যাট দেখা স্টার্ট করছি, বাড়ি, নতুন বাড়ি পছন্দ হচ্ছে, কিছু মন মতো হচ্ছে না, হচ্ছে কেটে যাচ্ছে। মহালয়ার ঠিক 2 দিন আগে ওই যার কথা বললাম ফেসবুকে আমার পরিচয় হয়েছিল, উনি ওনার নাম্বার দেন, জেনার কথা বলেছিলেন।
উনি থাকতেন খড়দায়। বলল যে একবার আমি আসছি, তো মা কখনো টলিগঞ্জের বাইরে কখনো যায়নি। এবার বলছে আমি খড়দা স্টেশনে থাকবো, তোমরা আসো, দেখছি, তোমাকে নিয়ে যাব। মা আর দিদুন যায়, আমি বাড়িতে একাই ছিলাম। আমি কিছু বাড়িতে সেরকম ফিল করিনি ওই দিন। মারা যায় 4:30 নাগাদ, ওখানে আই থিঙ্ক পৌঁছেছিল মারা। এবার মাকে বসিয়ে উনি প্রথমেই বলেন যে কি কি হয়েছে একটু জানতে চায়। আমাদের কাছে ফটোগুলো তখন ছিল, ফটোগুলো ওনাকে দেখাস। তখন উনি স্কেচ করে, উনি এগুলো শুনে স্কেচ করে আমাদের, মানে মা তখনও বলেনি আমাদের বাড়িটা কোন জায়গায়, কোন প্যাটার্নে, আমাদের বাড়ির পাশে কটা বাড়ি, কটা দোকান। উনি স্কেচ করে মাকে দেখিয়ে দেয় এখানে এখানে এই বাড়িগুলো আছে, এই বাড়ির মধ্যে 2জন মহিলা, মানে বর্ণনা দেয় এরকম এরকম 2জন মহিলা আছে, ওদের সাথে মিশিস না। আমরা খুব মিশতাম ওনাদের সাথে। আচ্ছা, একজন বিধবা মহিলা উনি মেনশন করেছিলেন, ওনার সাথে আমরা বেশি মিশতাম, আর উনি ওটা মেনশন করেছিলেন, নাম বলেননি কিন্তু মেনশন করেছিলেন, আমরা বুঝেছিলাম কে। এইটা জানার পর আমার মা তখন ভয় পেয়ে যায় যে কি হলো। এটা করার পরে মাকে একটা জায়গায় বসিয়ে, দেখো স্ট্রেট যদি বসে থাকে কেউ, তার পিঠের মধ্যে যদি একটা মানে পেতলের থালা নাকি ওই রেকাবি টাইপের কিছু এমনভাবে সাটিয়ে দেয়, ওটা আর খুলে পড়ছে না। ওইটার পরে বলে খুব খারাপভাবে ক্ষতি করা হয়েছে। উনি বলেননি তখনও যে কি কি বৃত্তান্ত, উনি একটা রেস্টিমেট দেয়, বলে এত এত টাকার ব্যাপার আছে, একটা কাজ করতে হবে, আর উনি কবজ করে দেবেন, কিন্তু ওনাকে বাড়ি আসতে হবে আমাদের। আমরা বলি ঠিক আছে, কাজটা আমরা পরে করাবো, আগে বাস্তুটা ভিজিট করিয়ে নিই। আমরা যথারীতি টাইমও দিই ওনাকে 1 সপ্তাহ পর, মানে মহালয়া কাটার পরে, পুজোর পরে। উনি সেই ডেটে আসতে পারেননি। তার আগে উনি বলেছিলেন যে দেবী পক্ষ পড়লে প্রবলেম আরও বাড়বে, মহালয়ার দিন থেকে প্রবলেম চরমে যাবে, ওই দিনটা একটু সাবধানে থাকতে। আর ঠিক মহালয়ার 2 দিন আগে, মানে মহালয়া সেইবার আই থিঙ্ক রবিবার পড়েছিল, শুক্রবার মারা গেছিল। মহালয়া এমন একটা সময় যেই সময় ইহলোক আর প্রেতলোক খুব কাছাকাছি চলে আসে, খুব কাছাকাছি বলেছিল। ওই টাইমটা একদম সাবধানে থাকতে। ওই শনিবার দিন মানে মা তো চলে আসে, মা আমাকে বলে এরকম এরকম বলেছে। আর ইভেন শুধু তারা না, আমাদের আশেপাশে 2জন না, আরো 3জনকে দেখিয়েছিলেন যারা আমাদের ফ্যামিলি মেম্বার। আমরা বুঝতে পেরেছি কারা, খুব ক্লোজ আমাদের। 3-4-5 জন, 2জন আলাদা আলাদাভাবে জিনিসপত্র করছে, দুটো আলাদা জিনিস। মহালয়ার দিন, মহালয়ার আগের দিন শনিবার মহালয়া, রবিবার মহালয়া, শনিবার দিন আমরা গেছি একটু কেনাকাটি করতে, অনেক রাত হয়ে গেছে, প্রায় 10টা আমরা বাড়ি ফিরেছি। একটা খুব সুন্দর ঠাকুর ভোলেনাথের মূর্তি আমাদের পছন্দ হয়েছিল, কিন্তু আমরা কিনতে পারিনি। কেন কিনতে পারিনি আমরা জানি না, কিছু একটা ব্যাপার হয়েছিল, আমরা কিনতে পারিনি। আমি তখন মাকে বললাম দেখো বাড়িতে এরকম এরকম প্রবলেম হচ্ছে, আমাদের সিংহাসনের প্রতিষ্ঠা আছে, তাও আমার কেমন একটা মনে হচ্ছে এই মূর্তিটা কিনে নিয়ে যাই, বড় সাইজের ছিল, ত্রিশূল, কোনো প্রবলেম হবে না। আমি সেদিন যেহেতু কিনতে পারি না, আমি বললাম তাহলে মহালয়ার দিনই কিনে নিয়ে আসবো। পরের দিন বাড়িতে আসলাম, সেদিন ননভেজ হয়েছিল বাড়িতে, খাওয়া দাওয়া করি। রাত্রিবেলা তখন অ্যারাউন্ড 12টা, আমি ঘুমিয়ে পড়েছি। মা তখন ওনার সাথেই কথা বলছিল যে এবার কালকেই তো মহালয়া, জানি না এই রাত্রে কি হবে, এমনিতেই তো রাত্রে ঘুম আসে না, অদ্ভুত অদ্ভুত নাইটমেয়ার আসছে। মা 3টে ঘুমিয়ে পড়েছে, সবে ঘুমিয়েছে, 3:10, টাইমটা আমি এক্সাক্ট জানি না, 3টে। মা দেখলো দরজার সামনে থেকে একটা অদ্ভুত ফিগার, ট্রান্সপ্যারেন্ট, মানে আগুনে পুড়ে গেলে যেরকম হয় না যে গলে গলে পড়ছে চামড়া, ওরকম একটা ফিগার আসলো দরজা থেকে স্ট্রেট, আলমারির দিকে বারবার তাকাচ্ছে। আমাদের আলমারি একদম পায়ের সামনে, তাকাতে তাকাতে এসে একদম, আমি শুয়ে আছি মার পাশে, মার বডিতে এসে মিলিয়ে গেল। আর বুকে প্রচণ্ড প্রেশার ফিল করছে। মা বডিতে এসে মিলিয়ে গেছে, বডিতে এসে মিলিয়ে গেছে, মানে মার বডিতে, মানে ওগুলো পুরো লেগে গেছে।
এই ফিলটা হওয়ার পর মা মানে কি বলবো, মানে উঠতে পারছে না, চাইলেও উঠতে পারছে না, মানে পুরো নিচে দেবে যাচ্ছে খাটের সাথে। মা কোনো মতে কোনো সাউন্ড করতে পারছে না নড়াচড়া। আর ওই ফিগারটা মাকে বলছে, ভালোই ভালোই কাজ করে নে, আমার কাজগুলো করে নে যা যা আমি বলবো, নাহলে তোর মেয়েকেও ক্ষতি করে দেব। এটা কখন বলেছে? ওই যখন মা প্রেশার ফিল করছে, মা উঠতে পারছে না, মানে হাত ফাত স্টিভ হয়ে গেছে পুরো, তখন এই কথাটা বলেছে। মা শুনতে পেয়েছে স্পষ্ট, তোর মেয়ের আগেও আমি ক্ষতি হয়েছিল, এখনো হবে, তুই যদি কথাগুলো না শুনিস, তুই যদি কাজ না করিস। মা কোনো মতে উঠে, মানে 10-15 মিনিট ওরকম অবস্থায় ছিল, মা গোঙাচ্ছে, তখন আমি উঠে গেছি। আমি বলছি কি হয়েছে, শরীর খারাপ লাগছে? আমি লাইট জ্বালিয়ে দিয়েছি উঠে, তখন 3-3:30, আমি উঠে দেখেছি 3:30 বাজে। মা উঠে গেছে, মা ওটা কান্নাকাটি শুরু করছে, আমি তো বুঝতে পারছি না কি হলো। মা উঠে আমাদের মানে একদম খাট সিংহাসনটা আমরা তখন ট্রান্সফার করে দিয়েছিলাম, যেহেতু এরম এরম হচ্ছে, আমাদের রুমেই সিংহাসন। মা ওরে সিংহাসন থেকে গণেশ ঠাকুরের একটা মূর্তি ছিল নিচে খাটে শুয়ে পড়েছে, মানে রেখে দিয়েছে। আচ্ছা আমি পারছি না, আমাকে মেরে দেবে, আমাকেও মেরে দেবে, তোরও ক্ষতি হয়ে যাবে, কনস্ট্যান্ট এটা বলছে। বাবাকে ফোন করেছে, বাবা লাইনে আছে, বলছে তুমি ঘুমানোর চেষ্টা করো, আমি লাইনে আছি, কিছু হবে না। মা কনস্ট্যান্ট আমাকে দেখাচ্ছে, এখনো আছে দরজার ওখানে, দরজার কোনাটা দেখাচ্ছে, আর বলছে কোনায় দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে বুঝতে পারছি না। ওই মুহূর্তে ভয় লাগেনি তোমার? ভয় তো লেগেছে, কিন্তু মানে সিচুয়েশনটা এমনই, মানে আমি যদি ভয় পেয়ে যেতাম, মা আরও ভয় পেয়ে যেত। এমনিতেই ওই রকম অবস্থা। বলছে দরজার কোণা থেকে এসে রান্নাঘরে ঢুকে গেল, আমাকে বলছি কি? আমি বলছি তুমি ঘুমাও, আমি তখন একটু দেখলাম ইউটিউবে যে এরকম সিচুয়েশনে কি করব, কিছু টিপস। আমাদের বাড়িতে ময়ূরের পালক ছিল, বলছে, আমি বললাম তুমি ঘুমাও, তোমার বালিশের নিচে আমি ময়ূরের পালক রেখে দিচ্ছি, আর গণেশ ঠাকুরের মূর্তিটা তো আছেই তোমার সাইডে, ঘুমিয়ে পড়ো, আমি জেগে আছি, দেখি কে আসে। আমি এটা বলেছি। ইতিমধ্যে বাবা বলছে আমিও লাইনে আছি, মাকে শুতে বল। শুয়েছে, শুয়েও তো কাঁদছে, শুয়ে খানিকক্ষণ পরেই উঠে বসছে। তারপর 4টে আজান পড়লো, তারপর গিয়ে মা ঘুমালো। আজান পড়ার সঙ্গে সঙ্গে মা ঘুমিয়ে পড়ছে, কিছু হয়নি। সকালবেলা উঠেই আগে আমি ওনাকে ফোন করেছি, যার সাথে খড়দায় কথা হয়েছে। উনি বলছে মাকে চাইলো, মাকে বোন বলতো, বলছে বোন তুই বাড়ির একদম চৌকাঠের সামনে দাঁড়িয়ে কানের মধ্যে ফোনটা রাখ, লাউড স্পিকারে রাখবি না, কানে রাখবি, আর আমি মন্ত্র বলবো 3-4 বার, মন্ত্রটা শেষ হলে তুই নিজের গায়ে নিজে ফু দিবি। 3 বার করে, আর একটা উনি জল দিয়েছিল যে ওটা একটু ছিটিয়ে নিতে, বলছে এটা কর। মহালয়ার দিন রাত্রে যেটা হয়েছে সেটা আরও বাড়বে এখন, যদি তুই কাজটা না করাস। দেখ, যদি তুই আমাকে বিশ্বাস না করিস, তোর যাকে বিশ্বাস তুই তাকে দিয়েই করা, কিন্তু কাজটা করা, এটা ইম্পর্টেন্ট, নাহলে সব ছাড়খাড় হয়ে যাবে। কারণ এটা একটা ব্যাপার ছিল না, 3-4 জন মিলে 3-4 রকমের জিনিসপত্র করছে। আচ্ছা। আর এই এফেক্টটা মার ওপর পড়ছে, কারণ মার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে সে হয়তো শেষ হয়ে যেত অতদিনে, যেহেতু মার একটু হলেও নলেজ ছিল, মা জানতো। মহালয়ার রাত্রির ঘটনাটার পর থেকে মার বিহেভিয়ারে চেঞ্জ। মা গাছ পছন্দ করতো, মানে কিছু হোক না হোক গাছে আগে জল দেবে, গাছের ফুলগুলো ঘুম থেকে উঠে আগে গাছের ফুল দেখবে। গাছের সামনে যাচ্ছে না, গাছ মরে যাচ্ছে, মা বলছে মরে যাচ্ছে, মরে যাক, অসুবিধা নেই। গাছের দোকানের সামনে দিয়ে গেলে আগে গাছ কিনবে, সেই চামটা আর মার মধ্যে নেই। রান্না করবে, রান্না হচ্ছে না, কোনো ব্যাপার না, মার মতন থাকছে, কি মাঝে মাঝে কথা বলছে নিজের মধ্যে নিজেই। বিড়ালগুলো মার কাছে যেতই না সেই টাইম পিরিয়ডটাতে।
দুটো বিড়াল আমাকেই দেখতে হতো। ওরা রাত্রির বিড়িতে কান্নাকাটি স্টার্ট, রাত্রির আর বাড়িতে থাকতে চাইতো না, ওরা আমাদের সাথেই থাকতো, কিন্তু ওদের জন্য তখন কি করতে হতো, জানলাটা খোলা রাখতে হতো, ওরা রাত্রিরে থাকতোই না, ভোরবেলা হওয়ার পর ঢুকতো। মহালয়া গেল, দুর্গাপুজো কেটে গেছে, এরকম চলছে আমাদের ঘরে, অশান্তি, চিল্লামিল্লি, মা কথা বলছে না, মা মার জগতে, আমি আমার মতন। তখন আই গেস কালী পুজো আসবে, ভূত চতুর্দশী 3 দিন আগে বাড়ির সামনে আমার, ঠিক যখন আমার স্যার আসতো 8টা, তখন ওই রাস্তাটা খালি থাকতো, তখনই ওই জিনিসটা হতো। আমার স্যার আবার চিল্লাচ্ছে সেদিন এসে, সৌমিতা বাইরে আয়, এগুলো কি হচ্ছে। বাড়ির সামনে ওই মানে গ্রিলের সামনে একটু উঁচু মতন ছিল, ওই জায়গাটাতে ঢালু, মানে কিছু বল টাইপের কিছু থাকলে গড়িয়ে চলে আসবে। প্রথমে লেয়ার আলতা এরকম টাইপের, ইউ টাইপের করা, এবার ওই ইউটার মধ্যে একটা লেবু, লাল সুতো জড়ানো, ছুঁচ গাঁথা, 2টো ছুঁচ গাঁথা, অ্যাজ ইট ইজ দাঁড়িয়ে আছে, পড়ছে না নিচে। মানে ওই ঢালু জায়গাটাতে ওটা মানে যেন ওখানে আঠা দিয়ে ডবল সাইডের টেপ দিয়ে যেন চিপকে দিলে হয়, ওরকমভাবে দাঁড় করানো পুরো। আর সাইডে চাল ছড়ানো। বলছি কি হচ্ছে এগুলো তো মানে দিন দিন বেড়েই যাচ্ছে। তখন না ভয়ের থেকে মাথা গরম হচ্ছে বেশি, ভয় তো পড়ে যে একটা আমার স্যার আসছে, তখনই আমার পড়া ডিস্টার্ব হচ্ছে, স্যার এরকম এসে দেখছে, আশেপাশের পাড়া প্রতিবেশী সব বিতিকিচ্ছিরি ব্যাপার। তখন পার্টির লোকদের ডাকা হয়, আমাদের পার্টি অফিসে যতজন থাকতো, ওনারা বললো যে এবার সিসিটিভিটা চেক করা উচিত আমাদের। তখন মানে প্রথম যখন ঘটনাগুলো ঘটছে তখন তো সিসিটিভির বালাই নেই, তখন সিসিটিভি ছিল না। আমাদের সামনে একটা ফ্যাক্টরি ছিল, ওখানে স্ট্রেট সিসিটিভি লাগানো হয় 1 সপ্তাহ আগেই। ওটা আমাদের বাড়িটা ভিউ মানে পুরোটা না দেখা গেলেও দেখা যাবে যে কেউ আসছে কি আসছে না। ওরা চেক করে বলে কেউ আসেনি। জিনিসটা এলো কোথা থেকে? জিনিসটা এসছে, আমি বলছি কোথা থেকে। আমাদের পুরোপুরি যেখান থেকে আমরা বেরাতাম, আমাদের এন্ট্রান্সটা পুরোপুরি আলাদা ছিল আমাদের ল্যান্ডলর্ডের থেকে। এবার আমাদের ল্যান্ডলর্ডের যে এন্ট্রান্সটা একদম নিচু পাঁচিল, সামনে একটা গ্রিল, ওটা ঢুকতে যে কেউ আসতে পারবে আমাদের ভেতর দিকটা থেকে, মানে আমাদের উঠোনটা হয়। আর ওখান থেকে আসলে কোনো সিসিটিভি তো ধরা পড়বে না। তখন যেহেতু একটু হালকা হালকা শীত, তখন এখনের মতন তো না, তখন শীত পড়তো 2-3 বছর আগে। এবার দরজা বন্ধ থাকতো বাড়িতে আমরা। এবার যদি কেউ উঠোনে যাতায়াত করে, আমরা ভাবছি বিড়াল কুকুর, অত টাইম নেই কারোর দেখা, কোনো মতে এসে করে দিয়ে চলে যেত সে। এবার কে করেছে সেটা আমরা জানি, পরে জানতে পারি। ওই ঘটনাটা যাওয়ার পর আমার দিদুনকে ডাকিয়ে নেয়, আমার দিদুনকে আর আমার মামাকে। এবার আমাদের যে কাজ করতো আমাদের যিনি, উনি মুসলিম ছিলেন। উনি বলছে জিনিসটা ঠিক হচ্ছে না, তুমি একটা কাজ করো, এসব হবে না, তুমি এটা কেটে যাবে, কোনো একজনকে এনে টয়লেট করে দিতে বলো ওটার ওপরে, কেটে যাবে। এবার আমার মামাকে নিয়ে, আর বলেছিল যে কোনো ছেলেকে টয়লেট করতে, আমার মামা করে এসে। আমার মামারা ওই দিক থেকেই ঢুকে করে। আমার মামা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম টাইম হচ্ছে আনোয়ার শাহ ওখানে থাকে, দাদা পিঠের মাজার, ওখান থেকে আমার মামা জল পোড়া নিয়ে আসে যে এরকম ঘটনা হচ্ছে। একজন মৌলবী ছিলেন, মামার সাথে খুব পরিচিত, বলছে যাই হচ্ছে ঠিক হচ্ছে না, তোরা শিফট করিয়ে নিতে বল। সবাই বলছে শিফট করিয়ে নিতে, কিন্তু আমরা শিফটই করাতে পারছি না। যথারীতি ওই জিনিসটা যাওয়ার পর আমাদের বাড়িতে তো একটাই টপিক কথা বলার, এরম কি হয়। সেই রাত্রে মামা দিদুনা থাকতে চায় না, কেউ আমাদের বাড়িতে আমাদের সাথে থাকতেই চাইছে না, ওই বাড়িতে কেউ টিকতে পারছে না কোনো একটা কারণে। ওরা আমার স্যার যাওয়ার পর 9টা নাগাদ বেরিয়ে যায়, চলে যায়। মা রান্না করে, আমি আমার রুমে বসে আছি, টিভি দেখছি। আমি বলছি তুই আমাকে ডাকছিস? কে ডাকলো আমাকে? পিঠে হাত দিয়ে
তুই এসছিলিস? বলছি না মা, আমার মানে ঘরে চলে আমার এসেছে। টিভি দেখছিল। মা রান্নাঘরে ছিল, আমি টিভি দেখছিলাম। বাড়িতে তো দুজন, আর মা রান্না করছে নিজের মনে। আমি বলছে তুই আমাকে ডাকছিলিস? আমাকে এসে ফার্স্টে এই কোয়েশ্চেনটা কর। বলছি না আমি তো এখানে শুয়ে আছি চাদর দিয়ে গায়ে, আমি যাব কি করে? বলছে, আমি তো শুধু ডাক পেলাম না, আমাকে তো ডাকলি হয় এরকম ভাবে মা বলে, হাত দিয়ে পিঠে, আমি তো ফিল পেলাম। মা ভয়। মা এসে বসলো, বলছে আমার ভাল লাগছে না কিছু এখানে থাকতে, কি হচ্ছে এগুলো আমার সাথে, যতবারই হচ্ছে আমি কেন এগুলো ফিল করতে পারছি। সেদিন রাত্রে আবার নকিং দরজায়। দরজায়, এবার শুধু না আমাদের কাচের জানলা অবধি চলে এসছে। দরজা স্টার্ট হলো জানলায়, আর সেদিন আমিও শুনতে পাই, মাও শুনতে পায়, দরজাটা খোল, কি বলছো? দরজাটা খোল, এই কথাটা আমরা শুনতে পাই। তখন আমরা ভাবি হয়তো কোনো চোর ডাকাত বা কোনো কিছু। গলার আওয়াজ চিনতে পেরেছিলে? হাস্কি টোন, দরজাটা খোল, তুই তুই করে দরজাটা খোল, দরজা না খুললেও আমি ঢুকে যেতে পারবো। সেকেন্ড টাইম এটা খুব আবছা কিন্তু ক্লিয়ার। আমাদের রান্নাঘরের দরজাটা খোলা ছিল, মা বন্ধ করে দিয়েছে। আর আমাদের গেট মানে আমাদের খাটটা লোহার খাট, তো মা টেনে এখানে একটা দরজা ছিল যেটা ল্যান্ডলর্ডের ওপরে কানেক্টেড। বলছে তুই ঢুকে যা ওখানে, ওদের ওখানে, আমি দেখছি এখানে কি করা যায়। সেদিনটা হচ্ছে ভূত চতুর্দশীর আগের দিন। ভূত চতুর্দশী দিন বাবা আসার কথা। ওই ঘটনাটা হওয়ার পরে দেখছি পরের দিন উঠে আমাদের যে গাছগুলো ছিল একটা নিজের জায়গায় নেই, সব টবগুলো একটার ওপর একটা ফেলা, ভেঙে গেছে, মানে উঠোন পুরো বিছানো, মানে কাদা কাদা অবস্থা, পুরো কোনো বৃষ্টিও হয়নি এরকম অবস্থা। কিন্তু ওই টোনটা আমরা শুনতে পাই যে দরজাটা খোল, নাহলে দরজা না খুললেও আমি আসতে পারবো তোদের ওখানে। ভাবছিস দরজা না খুললে আমি যেতে পারবো না। ভূত চতুর্দশীর দিন মার হাতে ব্যথা স্টার্ট, মানে ঘুম থেকে উঠেছে, খাওয়া দাওয়া করেছে একদম। সেদিন মার অফিসে যাওয়ার কথা ছিল, যেহেতু ভূত চতুর্দশীর দিন অফিসে কিছু কাজ ছিল, মানে যেখানে মা অ্যাস্ট্রোলজি বললাম দাদা, রানীকুটি। আচ্ছা। রানীকুটিতে গেছে ঠিকঠাক। আমি বাড়িতে একাই ছিলাম সেদিন, আমি একটু ফিল করতে পেরেছি আমি বসে আছি ঘরে ঠিকঠাক, আমার খালি মনে হচ্ছে আমাকে কেউ দেখছে, আমি বরাবর ঠিকঠাক হয়ে বসছি, কেউ দেখছে, কেউ আছে, প্রেজেন্স ফিল হচ্ছে। তাও আমি অত কেয়ার করি না, আমি জানলাটা খুলে বসে আছি। মা ঢুকছে এরকম কাঁধে হাত দিয়ে, পারছি না, খুব ব্যথা করছে, ভারী ভারী ফিল হচ্ছে। আমি বলছি ওষুধ খাও, আমি ওষুধ দিলাম, ব্যথার ওষুধ খেয়ে বলছে আমার ব্যথা কমছেই না, অজস্র, মানে পিঠ শিরদাঁড়া থেকে শুরু হলো, মনে হচ্ছে ভারী ভারী, ওটা স্ট্রেট বাঁ হাতে নামলো, এতটা অব্দি এসছে। তখন রাত্রি হয়ে গেছে। ভূত চতুর্দশীর দিন আরেকটা জিনিস হয় ওই বাড়ির সামনে, সেম 11টা রাত। যথারীতি আমি বেরিয়েছিলাম বাবার সাথে, মা একাই ছিল বাড়িতে। বাবা এসে দেখে বাড়ির ওই চৌকাঠটার সামনে কালো ছাই বা কিছু কালো রঙেরই স্টার আঁকা, ছাই দিয়ে? ছাই কালো কিছু মিক্সড করা, বাট ছাই টাইপের দেখতে স্টার। আবার আলতার মধ্যে থেকে আবার আষ্টে গন্ধ বেরোচ্ছে, কি ছিল আমি জানি না। ওটা কি আদৌ আলতা ছিল? জানি না, ওটা তো আমার পক্ষে জানা সম্ভব, কিন্তু আমাদের সন্দেহ রক্ত টাইপের কিছু ছিল, কিন্তু আলতাও ছিল তো, নাহলে অতটা কোয়ান্টিটি হবে না। পুরো মানে উঠোনটা মনে হচ্ছে না, মানে বলি দিলে যেমন হয় ওই রকম হয়ে গেছে। স্টারটার আশেপাশের থেকে এরকম ওই আলতাটা ফেলা, আর যখনই করছে না মানে একটা মিডিল পয়েন্টে করছে, আর খুব সুন্দর ক্লিনভাবে করা। আর সেদিন আমরা দেখি
সিঁদুরের কৌটো আমাদের বাইরের ঘাস ছিল, ঘাসের মধ্যে পড়ে আছে। মানে করে মানে সেদিন না মানে হয়তো সেদিন আমরা ধরতে পারতাম, করতে করতে আমরা ঢুকে গেছি। মানে ও ফেলে দিয়ে কোনো মতো দৌড়েছে, আর সেই দৌড়ানোটা শুনতে পেয়েছে মা, যে কেউ একটা দৌড়ালো, ধরতে পারিনি। ওই দিন ওইটা হলো। এবার ওই মার্কটা না তোলা যাচ্ছে না কিছুতে, এমন কিছু দিয়ে করেছে। যথারীতি ওটা আমাদের পাড়াতে হয়েছে। পরের দিন, সেদিন না হলেও পরের দিন ধুয়ে দেওয়ার পরে হলেও পাড়াতে হয়েছে। আগের দিন যেরকম মামা ওইটা করলো সেরকম কিছু হয়নি। ওখান থেকেই আরো প্রবলেম শুরু। কারণ হাতে এতটা অব্দি ব্যথা ছিল, আমরা বলো লাইটলি নিয়েছি যে ব্যথা হয়েছে, মার ব্যথা এরকম হয়, হতেই পারে। পুরো হাত। পরের দিন সকালবেলা মার উঠতে পারছে না। আমি বলছি চলো সামনাসামনি কোনো ডাক্তার হলে দেখিয়ে নিয়ে আসি। অর্থোপেডিক দেখালাম, ভিজিট চলে যাচ্ছে, ঠিক আর হচ্ছে না। এরকম করে 1 সপ্তাহ কেটে গেল। 1 সপ্তাহ পর থেকে মা বলছে আমার হাতে লিটারালি মনে হচ্ছে রাত্রিবেলা, দিনের বেলা ঠিক আছে ওষুধ খেয়ে ঘুমাচ্ছে, এমনকি মা বলছে আমাকে একটু ঘুমের ওষুধ এনে দে। ডাক্তারের প্রেসক্রাইব করানোর পর ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতো। রাত্রিবেলা ঘুমের ওষুধ খেলেও ঘুম আসতো না। ঘুমের ওষুধ খেয়েছে, আমাকে বলছে আমার হাতে পেরেক গাচ্ছে, ফিল হচ্ছে আমার হাতের মধ্যে পেরেক দিয়ে ফুটাচ্ছে। মা বলছে আমাকে বাঁচতে দেবে না, এই কথাটা আমার কনস্ট্যান্ট বলে যাচ্ছে সেদিন থেকে। সেদিনের পর থেকে মার খাওয়া দাওয়া বন্ধ। বাবা তখন নেই, কি করব, বাবা আসতেও পারবে না, চাইলেও আসতে পারবে না। আর আমাদের তখন কানেকশনটা এমন হয়ে গেছিলো, আমাদের কোনো রিলেটিভের সাথে আমাদের কানেকশন ছিল না, সেটা ওই ঘটনার থ্রুতেই। মানে আমরা পুরো ডিটাচ হয়ে গেছিলাম সব কিছুর থেকে। ওই ঘরটার মধ্যে আমি, মা আর আমাদের 2টো বিড়াল। ওরা বসে আছে, মা বলছে, মা তো খালি তখন বলতো আমি বেরিয়ে যাবো ঘর থেকে, থাকবো না। অনেক কষ্ট করে রাখা হতো বাড়িতে, দেখে খালি দেখতাম। আমার তখন স্কুলটা অফ ছিল বলে ক্লিয়ারলি দেখতে পেরেছি সব কিছু। এবার মাকে বললাম এখানে মনে হয় কাজ হবে না, চল সকালবেলা একদিন আগের দিন রাত্রে প্ল্যান করে SSKM যাবো। যথারীতি উবের বুক করলাম 7টা নাগাদ, আমরা ওখানে পৌঁছে গেছি 9টার মধ্যে। ডাক্তার দেখালাম, ডাক্তার বলছে কিছুই তো হয়নি, এক্সরে করিয়েছে, এক্সরেতেও কিছু আসেনি, MRIও হয়েছে, কিচ্ছু নেই রিপোর্ট। তখন আমরা ভাবলাম যে হয়তো অর্থোপেডিকে হবে না, নিউরোলজিস্ট দেখাই। নিউরোলজিস্ট দেখালাম, কোনো প্রবলেম নেই, সব ঠিক আছে, শুধু ওষুধ খেয়ে যাচ্ছে, আরও উইক হয়ে যাচ্ছে। ওষুধের পরিমাণে তো খাবারও খেতে পারছে না সে। ওদের মা একদম কি বলবো, শুধু হাড়গুলো বডির দেখা যাচ্ছে, এতটাই রোগা হয়ে গেছিল। তখন যখন সব কিছু ক্রস হয়ে গেছে, সব কিছু সীমা ক্রস, তখন আমাদের যিনি হাউস হেল্প ছিলেন উনি বললেন যে, মাকেই বলেছে, আমাকে বলেননি, আমি বসেছিলাম, বলছে দেখো বৌদি, ডাক্তার তো সবই করলে, তুমি মানো চাই না মানো, একবার আমাদের মসজিদ থেকে ঘুরে আসো, খুব বেশি দূর তো না, সবই যখন করছো এটা একবার করে দেখে না, কিছু হলেও তো হতে পারে। আর আমি ঠিক দেখছি না জিনিসগুলো, যেগুলো যেগুলো হয়েছিল ওর এফেক্ট হবেই। এবার বাবা সেদিন বললাম না আসার কথা ছিল, এসছে। বাবা তো এগুলো মানে না, বাবা হাসছে লিটারালি। ওই সিচুয়েশন আমরা ফেস করছি, ওই নিয়ে আবার আরেকটা ঝামেলা শুরু হয়ে গেল বাড়িতে। বাবা হাসাহাসি করছে যে তোরা কি করছিস, কোনো মাথা মুন্ডু নেই এর। তখন আমি বললাম যাই হোক আমিই নিয়ে যাব। মা বাড়ি থেকে বলছে হ্যাঁ আমি যাব। কোনো মধ্যে রেডি করিয়ে নিয়ে গেছি, মানে বাড়ি থেকে বেরালেই হচ্ছে মসজিদটা একদম সামনে নিয়ে গেছি। পেছন দিকটা, সামনের দিক দিয়ে তো ঢুকতে পারবো না। আর ওই মসজিদটার ভেতরে আছে কবরস্থান ছিল। আচ্ছা, একদম মসজিদটার আমরা প্রথমে জানতাম, কিন্তু আমরা আপচা ছিলাম, তখনও যে কবর দেওয়া হতো এটা আমরা জানতাম না। মা কনস্ট্যান্ট এই কবরস্থানটার দিকে তাকিয়ে, ওরা দেখছে আমাকে। হ্যাঁ, ওরা আমাকে দেখছে। ওই যেখানটায় হচ্ছে কবর দেওয়া হতো, ওখানে বেসিক্যালি মেয়েদের কবর দেওয়া হতো 18 বছরের মধ্যে যদি কেউ মারা যেত। তো আমরা পরে খোঁজ নিয়ে পরে জানতে পারি। দাঁড়িয়ে বলছে ওরা আমাকে দেখছে। এবার আরও অনেকে ছিল যারা দেখাতে এসছে। তো বলছে, আমাকে বললো
ওদিকটা নিয়ে যাও না, আর চুলটা খোলা আছে, মানে খুলে আঁচড়ানো আছে, চুলটা খোপা করে দাও টাইট করে, জায়গাটা ঠিক না। ওনারাও মুসলিম ছিলেন, বাঙালি কেউ যায়নি। কনস্ট্যান্ট খালি বলছে ওখানে ওরা আমাকে দেখছে। এবার আমাদের টাইম আসলো, আমরা ভেতরে যাব, ভেতরে গেছি যথারীতি, বললাম কেউ দেখছে না, ছাড়ো। আর একটা কালো বিড়াল, পুরো কালো বিড়াল কনস্ট্যান্ট ওখানে ঘুর 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 করছে, পুরো কালো, দেখলেই ভাবে চোখটা শুধু হলুদ দেখা যাচ্ছে। নিয়ে গেলাম ভেতরে, নিয়ে আমাকে জিজ্ঞেস করছে কী হয়েছে। আমি বললাম দেখুন, আমি এগুলো কিছু বলিনি যে এরকম বাড়িতে হচ্ছে, আমি জাস্ট এইটুকুই বললাম যেটা প্রবলেম হচ্ছে। উনি ওষুধও দিতেন, মেডিসিন, আয়ুর্বেদিক। এরকম হাতে ব্যথা হচ্ছে, অনেক ডাক্তার দেখিয়েছি, কিছু ঠিক হচ্ছে না, আপনি দেখুন মেডিসিন কিছু হয় কি না। তখন বলছে যে আমি একটু, মাকে বললো একটু বসো। আমি বললাম ঠিক আছে তুমি গিয়ে বসো, আমি বেরোচ্ছি। আমি দরজার সামনে ছিলাম, আমাকে বললো একটু দূরে যাও। কিছু একটা উনি মন্ত্র পড়ে আমার মাথায় ফু দিলাম। তারপরে মা পুরো চেঞ্জ। মা বলছে আমি এখানে থাকবোই না, আচ্ছা, বেরিয়ে, মানে ছিটকা ছিটকি করছে, বেরিয়ে যাবে, বাড়ি যাব, এখানে আমি থাকবো না। চোখ দিয়ে জল বেরোচ্ছে অজস্র, আমি থাকবো না এখানে, কেউ আমাকে আটকে রাখতে পারবে না। মা বারবার, মানে এমন মনে হচ্ছে মাকে কেউ পুশ করছে, মাথা থেকে নিচে হয়ে যাচ্ছে, আচ্ছা, মানে বসে পড়ছে নিচে। উনি বললেন ও এই ঘরে থাকতে পারবে না, ধরে আছে, নিয়ে যা, বাইরে নিয়ে গিয়ে বসা, আমাকে বলছে। এবার ধরে তো আমি রাখতে পারছি না, ওই হাত ধরে কোনো মতে আমাকে হেল্প করেছিল যারা বাইরে ছিল, তারা নিয়ে গিয়ে ওই বাইরের বেঞ্চটাতে বসালো, মাথায় জল ঠল দিল। বাইরে দিতেই আমার নর্মাল, ঠিক যেমন, কিন্তু ওই কথাটা বারবার বলছে ওইখানে দেখছে, ওরা সবাই আমাকে দেখছে, কথাটা বলে যাচ্ছে। তোমার মা কাউকে দেখতে পাচ্ছিল? ওরা আমাকে দেখছে, অনেকে, মানে ওই মা তখন একটা এমন, উনি পরে আবার ডাকলো সবাই চলে যাওয়ার পর, বললো তো মানে যারা যারা ছিল ওদেরকে সব কাজ করে দিয়ে বললো তোরা বস। এবার আমরা গিয়ে বসেছি, তখন মাকে জিজ্ঞেস করছে দেখতে পাস তুই সবাইকে, অনেক মানুষ এরকম আছে, এখনও তো বলছিস দেখতে পাচ্ছিস। মা বলছে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, তো ওখানে বসে আছে সবাই, অনেকে। তখন আমাকে বলল ও দেখতে পাবে, এখনো অনেক কিছু দেখতে পাবে, আর এই জায়গাটা তো দেখতেই পাবে। তখন বললো যে এখানে কবর এখনো দেওয়া হয়, ওকে রাখতে, আমাকে বলল একটা অ্যাড্রেস দিল। প্রথমে বললো এ আমার কাজ না, আমি চাইলে আমার টাকার জন্য আমি ওষুধ দিয়ে দিতে পারি, কিন্তু ওষুধ দিয়ে কিছু হবে না, ওষুধ গুলে খাওয়ালে কিছু হবে না। একটা অ্যাড্রেস দিল, নতুন হাট, একদম পুরো মুসলিম এরিয়া। ওখানে একজন আছেন, নাম হচ্ছে, নামটা বলছি, আব্দুল বাবা। আচ্ছা, এবার বললো যত তাড়াতাড়ি সম্ভব আজকে হলে আজকে নিয়ে চলে যা, কারোকে জানতে দিবি না যে তোরা কোথায় যাচ্ছিস, কি করছিস, বাড়িতে গিয়েও এটা বলা বলি করবি না যে তোরা কোথায় যাচ্ছিস, তাহলে যেতে পারবি না, চাইলেও যেতে পারবি না। বাবাকে ফোন করলাম বাইরে দাঁড়িয়ে যে তুমি বাইরে আসো, নিয়ে যায়নি তখনও। বাবা তো মানে না, মসজিদে ঢুকবে না, যে কী করছে এরা। ওনাই বললাম তুমি মানো চাই না মানো, যেটা বলছি সেটা করো, বাইরে আসো। একদম মেন রোডের সামনে, মসজিদ থেকে বের করে নিয়েছি। বাবা এসছে, বললাম যে আমি যেটা বলছি বাড়িতে গিয়ে একবারও এই ওয়ার্ডটা উচ্চারণ করবে না, আমরা কোথায় যাচ্ছি, বলবেও না যে আমরা বেরোচ্ছি, সাডেনলি আমরা বেরোবো, সন্ধ্যেটা দেবো বাড়িতে। কারণ ওই টাইমটা না একটু ক্লিয়ার থাকতো, ওই সন্ধ্যে 6টা থেকে 8টার মধ্যে 2 ঘন্টা একটু ফ্রি, মারও ব্যথাটা কমতো। ঠিক সন্ধ্যে দেওয়ার মুহূর্তে আমি বললাম, মাকে বললাম যেটা পরে আছো সেটা পরেই বসো, কিছু করতে হবে না, তুমি রিক্সা ডেকে নিয়ে আসো। আমি বাবাকেও তখন থেকেই বলে রেখেছিলাম রিজার্ভ করবে, রিক্সা ছাড়া কিছু যায় না ওখানে, রিক্সায় একদম যাবে। গড়িয়াতেই আছে ওই জায়গাটা? গড়িয়া না, এটা হচ্ছে গড়িয়া থেকে একটু ভেতরে, বোড়ালে আমরা থাকতাম, মানে গড়িয়া থেকে একটু 5 মিনিটের ডিস্টেন্স। এবার বোড়ালের অনেক ভেতরে, মানে তুমি বলো না, বোড়াল থেকে আরো 1.5 কিলোমিটার ভেতরে। আচ্ছা, একদম শেষ, ওখানে বলতে পারো শেষ হয়েছে জায়গাটা। বাবাকে রাস্তা দিয়েই বলে রেখেছিলাম, আমার বলতে না হয় আমি সন্ধে দেব, সেই টাইমে তুমি বেরিয়ে গিয়ে রিক্সা একদম অ্যারেঞ্জ করে রাখবে মেন রোডে, কোনো বলা বলি না, জানাজানি না,
নাম্বারটা দিয়েছিল ওনার, অ্যাড্রেসটুকু জানতাম, বাগারখোল বাঙ্গালপাড়া, এটুকু জানতাম। রিক্সাওয়ালাকে বললাম, রিক্সাওয়ালাটা খুব ভালো ছিল, উনি বলছে আমি চিনি ওনাকে, এই এরকম হয়েছে, ওখানে যাও ঠিক হয়ে যাবে। এরকম ঠিক হয়ে গেছে, আমাদেরও হয়েছিল, আমরা গেছি, ঠিক হয়ে গেছে। অ্যাকচুয়ালি উনি ভূত ছাড়ায়, আচ্ছা, আরও কিছু ব্যাপার আছে ওগুলো উনি করে, কিন্তু ওনার প্রফেশন হচ্ছে ভূত ছাড়ানো। এবার আমরা গিয়ে পৌঁছলাম, গিয়ে আমাদের অনেকটা টাইম লেগে গেছিলো খুঁজতে। তখন মানে উনি অ্যাকচুয়ালি একদম বয়স্ক মানুষ, মানে এখান থেকে ধরো বাইরে যেতে ওনার 10 মিনিট সময় লেগে যাবে, লাঠি ধরে ধরে হাঁটে, বড় সাদা দাড়ি, এরকম অবস্থায় উনি একটা, ওনার বাড়িটাও খুব ক্রিপি। আমরা গিয়ে মানে আমার একটু ভয় লেগেছিল, আমি আমার বাড়িতে ভয় পাচ্ছিলাম না, ওনার বাড়িতে আমার ভয় লাগছিল। একটা রুম, টিমটিমে লাইট জ্বলছে, বাল্ব, দুটো চেয়ার, উনি বসে আছে, আর ওনার সামনে একটা বই আর একটা খাতা। উনি কি করে, উনি ফার্স্টে বসালো মাকে, হাতটা কই, যে হাতটা হয়েছে, হাতে প্রবলেম, হাতটা দেখালো, বলছে হাত তো ফুলে গেছে, ডাক্তার দেখিয়েছিলিস তোরা? উনি ফার্স্টে ডাক্তারের কথাই বলে, ডাক্তার দেখিয়ে এসএসকেএম টু নিউরোলজিস্ট টু তোমার সব দেখানো হয়ে গেছে। বলছে আমার অ্যাড্রেস কোথায় পেলি? আমি বললাম এরকম এই মসজিদে গেছিলাম, ওখান থেকে আপনার কাছে পাঠালেন। বাবা তখনও কিচ্ছু মানছে না, যে মানে নিয়ে আসতে হয়, নিয়ে এসছে। এই কথাটা শোনার পর উনি মার হাতে হাত দিয়ে, মা তো তখনও কাঁদছে, ব্যথা যন্ত্রণায় তখন। আর যখন রাত হতো তখনই খালি ওটা বলতো যে আমার হাতে পেরেক গাঁচ্ছে। এবার তখন উনি হাতটা দিয়ে বলছে যা যা হয়েছে উনি A to Z বলে দিল, নিজে থেকেই বলে দিল যে 2জন মহিলা আছে, 3জন ছেলে, মানে 2জন হচ্ছে ফ্যামিলি আর একজন হচ্ছে আমাদের ফ্যামিলি, আমাদের পার্সোনাল ফ্যামিলি থেকে। এই ঘটনাটার পরে মা তখন বলছে আমি এখন কি করে বাঁচবো, বলছে উনি তখন মানে আমার গায়ের লোম কাটা দিচ্ছে, যে উনি তখন এটা বলছে ঠিক সময় এনেছিস, আর একদিন দেরি হলে মরে যেত, মেরে দিত ওই দিন রাত্রেই। আর যদি কোনো ঘুণাক করেও জানতে পারতো যে তোরা এখানে আসছিস, শেষ হয়ে যেত ওখানেই, আর কিছু থাকতো না, তোদের আসতেও দিত না, তোরা ওই বাড়ি থেকেই আর বেরাতে পারতিস না। বিশেষ করে আমার মা, তারপর হচ্ছে আমি ছিলাম একটা হবে যার ওপর। বাবার কোনো প্রবলেম ছিল না, বাবা তখন ভয় পেয়ে যায়। তখন বাবা বলে এখন আমি কি করব? তখন উনি বলে যে আমার যতটুকু করার আমি করছি, যেটা আমি করে দিচ্ছি, তারপরেও যদি ঠিক নয় আমাকে সঙ্গে সঙ্গে ফোন করবি। উনি ওই বইয়ের ওপর হাত বোলালো, 5 মিনিট মতো চোখ বন্ধ করে আমরা ওনাকে দেখছি, শুধু মানে ওনার দিকে তাকিয়ে থাকলে না, আমরা তাকিয়েই থাকি। উনি করছে, উনিও মানে তখন সবাই মানে বন্ধ করবে ঘরটা, তখন আমরা কি বলছে না আজকে আর হবে না, তখন আমি অনেক রিকোয়েস্ট করলাম, তারপরেই করলো। বলছে হাত বোলানোর পর যে 2টো জিন চালান করা হয়েছে আমাদের ওই বাড়িতে, জিন চালান করা হয়েছে। একটা হচ্ছে প্রতিহিংসার জন্য, যেটা আমাদের পাড়া প্রতিবেশীরা করেছিল, আর যেটা আমাদের ফ্যামিলি মেম্বার ছিল, এতটাই ক্লোজ ছিল আমার বাবার বাড়ির সাইড থেকে, উনি এতটাই ক্লোজ যে উনি করিয়েছিলেন ওনার কিছু পার্সোনাল কাজের জন্য। মানে আরও একজন ছিলেন যিনি আবার অন্য ক্রিয়া করেছিল, ওটা উনি বলে দিতে পেরেছে। ওনার ফ্যামিলিতে একজন অসুস্থ ছিল, মানে মার হাতে ব্যথাটা কেন হয়েছে ওটা রিসেন্ট করেছে, মানে ভূত চতুর্দশীর দিন যেটা হয়েছে সেটা হচ্ছে এটার কানেক্টেড। উনি ওনার বাড়িতে একজন অসুস্থ ছিলেন, ওনার ক্লোজ, ওনাকে ঠিক করার জন্য আমার মাকে অসুস্থ করেছিল। আচ্ছা, মানে এটা হচ্ছে এক প্রকার ওই নিশি বলে, নিশি ডাকের ক্রিয়া।
এটা এটা আমরা তখন মেলাতে পারি, এটা আমি তোমাকে বলিনি কারণ এটা এখনই আমরা জানতে পারি। এই ঘটনাটা আমাদের মাও আমাকে বলেনি। একদিন রাত্রিবেলা, এটা হচ্ছে কালী পুজোর 1 সপ্তাহ আগে, রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছে 3টের সময়, হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গিয়ে মা ভাবছে হয়তো ভোরই হয়ে গেছে, একটু হেঁটে আসি, আমার ফুল গাছগুলো একটু দেখি, ফুল পেরে আমি পুজো দেবো আজকে, এটা ভেবে মা বেরায়। দরজা খোলে, তালা খোলে। ভাগ্য ভালো ছিল আমাদের মেন গ্রিলের তালাটা তখনও বন্ধ ছিল, মাকে আবার ব্যাক করতে, গ্রিলের তালা দেখে মা আবার আসে যে মোবাইলটাও নেবো, মোবাইলটাও ভুলে গেছে, মোবাইলটাও নেবো, চাবিটাও নেবো, তালা খুলবো। তালা ওই যখন ওটা ভাবছে তখন মা দেখে হচ্ছে আমাদের টগর গাছটা বলেছিলাম, টগর গাছটার ওখানে একটা মহিলা, শর্ট হাইটেড, ছোটোখাটো, সাদা শাড়ি পরা, মানে নর্মাল যেমন একজন বয়স্ক মহিলা হয়, লাঠি হাতে আর আকুশি ওই ফুল পাড়ছে। মা ওনাকে বলে, দেখুন মাসিমা, আপনারা ফুল নিয়ে যান, ফুল তো ঠাকুরের পায়েই যাবে, কিন্তু আমাদের তো গাছ, যেহেতু আমাদেরও তো বাড়িতে ঠাকুর আছে, একটু রেখে নিয়ে যান। আপনারা তো নিয়ে যান মানে গাছটা পুরো মুড়িয়ে নিয়ে যান, একটাও ফুল আর থাকে না, আমরা আর পাই না। উনি মার দিকে তাকিয়েছে, মাও তাকিয়েছে, কিন্তু কোনো রেসপন্স করেনি, উনি ওনার মতন করছে। তখনই মা ওই চাবি আর ফোনটা নিতে এসছে। চাবি আর ফোনটা নিতে এসে মা ফোনটা মানে অন করে দেখে 3:05। আচ্ছা, কিন্তু মা যখন বেরিয়েছিল, মা নেচারে দেখেছে পোস্টের লাইট বন্ধ হয়ে গেছে আর আশেপাশে আলো ফুটে গেছে, মানে কাক ডাকছে এমন ব্যাপার। তখন মা কাঁপছে, ফোন চাবি ওখানে পড়ে গেছে। মানে তোমার মা যখন উঠে গেছিলেন ওখানে, তখন সে বুঝতে পারেনি যে তখন মাঝরাত বা 3টে, এটা জানতোই না। এই ঘটনাটা হচ্ছে এটা মার হাতে ব্যথার সাথে কানেক্টেড। ওকে, মা যদি উনি ডাকতেন, বলেছে, যদি রেসপন্স করতো তাহলে ওখানেই শেষ হয়ে যেত। কারণ ওইটা করার কারণই হচ্ছে মার সুস্থতা, যেটা সেটা হচ্ছে যে অসুস্থ তাকে দিয়ে তার অসুস্থ, যেটা তার যে প্রবলেমটা ছিল তাকে মাকে দিয়ে দেবে, এটাই হচ্ছে মূল মোটিভ। এটা আমরা জানতে পারি কে করেছিল, এটা আমরা জানি এখনো, কিন্তু কথা বাড়ি তো লাভ নেই। আর ওনারা খুব ডেঞ্জারাস, ওনারা চাইলে আরও অনেক কিছু করতে পারতো, কিন্তু তখন ওই প্রোটেকশনটা উনি করে দেয়। এবার আমি যেটা বলছিলাম, ওই যার কাছে গিয়েছিলাম নতুন হাটে, উনি একটা তাবিজ দেয়, শুধু তাবিজই দিয়েছিল ওই দিন। বলছে এই তাবিজটা বাড়ি গিয়ে, সবাই বলে মেয়েদের বাঁ হাতে পড়তে হয়, কিন্তু উনি এটা বলেছিলেন যে ডান হাত হচ্ছে সবচেয়ে শুদ্ধ, ডান হাতেই পড়া উচিত, ছেলে হোক কি মেয়ে, ডান হাতে বাজুতে পড়তে। মাকে এনে সঙ্গে সঙ্গে ওই মোম দিয়ে ওটাকে বন্ধ করে উনি লিখে জাস্ট দিয়েছিল, আর বলছে তাবিজে কি ঢুকিয়ে নিবি তোরাই, কালো কাঠ দিয়ে পড়ে। আমি কিনে নিয়ে গেছিলাম, কিনে নিয়ে গিয়ে মাকে বসিয়েছি, ওটা পড়ানো হয়েছে। পড়ানোর 5 মিনিটের মধ্যে মা বলছে যার হাতে ওই রকম ব্যথা, আমি বলছে আমার হাত ঠিক হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে দেখো ফোলা কমে গেছে পড়ানোর 5-10 মিনিটের মধ্যে। মা তো খুব খুশি। মার না যে গম্ভীর ব্যাপারটা ছিল, মা কথা বলছে না কারোর সাথে, খেতে চাইছে না, বিড়ালগুলো মার কাছে আসছিল না পর্যন্ত, তারা মার কাছে আসছে। বাড়ির আবহাওয়াটা একটু হালকা, এতদিন ভারী ছিল, ওগুলো একটু নর্মালাইজ হলো। আবার রাত 12টা বাজলো, ব্যথা স্টার্ট, পেরেক গাথার মতন। রাত্রে তো আর ওনাকে ফোন করতে পারি না, তো বয়স্ক মানুষ। সকাল মানে, আর কনসিস্টেন্সিটা দেখো, যখনই আজান পড়ছে ব্যথা কমে যাচ্ছে, ব্যথা কমে মা ঘুমাচ্ছে। আর যেদিন ওই তাবিজটা পড়ানো হয়েছিল, মা সেদিন রাত্রেও শুনতে পেয়েছে, ঠিক করলি না, যেটা করলি ঠিক করলি না। মা রাত্রিরে 3টে, যত ঘটনা হচ্ছে 3টে থেকে 4টের মধ্যে, 3টার সময় বলছে, আবার আমাকে বলছে আমি আর বাঁচবো না, মা বলছে আমাকে মেরেই দেবে, আমি বাঁচতে পারবো না, এইসব বলছে। দেখ হাতে ব্যথা ঠিক হলো, আবার হয়ে গেছে, আমার আর কোনো উপায় নেই, তোরা ঠিকঠাক থাক, এইসব বলছে।
যে এইসব বলো না, এইসব বললে প্রবলেম আরও বাড়বে, তুমি যখন এই জিনিসপত্রগুলো হচ্ছে এগুলোর নাম যত নেবে তত এগুলো আরও এফেক্ট করবে, চুপ করে বসো। যতবার এমন হতো আমি হনুমান চালিসা চালিয়ে দিতাম কানের সামনে দিয়ে, বললাম ঘুমাও, কিন্তু কোনো এফেক্ট করতো না, ওটা শুধু ঘরটাকে একটু হালকা করতো, মার কোনো এফেক্ট আসে না। মার যখনই আজান পড়ছে তখন মা হালকা হচ্ছে। এবার দিনের বেলা 10টা নাগাদ আমি ওনাকে ফোন করলাম আবার, দেখুন বাবা আবার তো এইগুলো হচ্ছে, কি করব? আচ্ছা আজকে বিকালে চলে আয়। সেটা ছিল সোমবার, সোমবারই এগুলো ভালো কাজ। হ্যাঁ সেদিনটা ভাগ্যবশত সোমবারই ছিল। বিকালে বলছে বেশি দেরি করবি না, 5টা। আর আমি যে ফোন করলাম উচ্চারণই করবি না, কার সাথে কথা হলো কি তোর মাকেও বলবি না। এবার গেলাম সেদিন, আমি বাবাও গেছিল, বাবা ছিল, বাবা ছুটি নিয়ে নিয়েছে ওই অসুবিধাটার জন্য, যে মা ওরকম উঠতে পারছে না রান্না ঠান্না। উনি তখন বলল যে দিন দিন ব্যাপারটা বেড়ে যাচ্ছে, মানে যেগুলো আগে হয়েছিল সেগুলোর এফেক্ট তো পড়ছে। তখন উনি বললো তো বাড়িতে কেউ মারা গেছিল? তখন হচ্ছে রিসেন্ট তো কেউ মারা যায়নি। বলছে কেউ মারা গেছিল এই বাড়িতে আসার পরে? তখন আমি বললাম হ্যাঁ আমার দাদু মারা গেছে। তারপর তুই অসুস্থ হয়েছিলিস? বলে দিচ্ছে পরপর। আমি বললাম হ্যাঁ। বলছি এগুলো তো হয়েছে। বলছে এইগুলো ঠিক হলেও তোর দাদুর দৃষ্টিও এখনো তোদের দুজনের ওপরে আছে। তোর দাদুর কি কোনো জিনিস এখনো ঘরে আছে? আমি বললাম হ্যাঁ দাদুর ফটোটা এখনো আমাদের আলমারির মধ্যে আছে। বলছে ওটাকে আগে গিয়ে বার কর। আর এর আগে ইনি বলার আগেও আমার দিদুন বলেছিল, বলছে ওনার ফটোটা তোরা রাখিস না বাড়িতে, রাখলে কিন্তু প্রবলেম আরও বাড়বে। কারণ দিদুন তো সব থেকে ভালো ফেস করেছিল ওই বালিশটা যখন পড়ে গেল। দিদুন হয়তো আরও কিছু ফেস করেছিল, আমাদের বলেনি সেটা। আর তার মধ্যেও আমি যেটা বলতে ভুলে গেলাম, এটা হয়েছিল যেদিন আমরা পিজিতে গেছিলাম মাকে এসএসকেএমে ডাক্তার দেখাতে। আমরা বাড়িতে এসে দেখি, মানে আমরা খুবই টায়ার্ড ছিলাম, মানে এসে যে শুয়ে পড়বো। বাড়িতে এসে দরজাটা খুলে যেই আলমারির মধ্যে দাদুর ফটোটা ছিল, আলমারিটা খোলা, সব জামা কাপড় নিচে পড়া। আলমারিটা লক খোলাই ছিল, আর লকটা ভাঙা ছিল আলমারিটা, কিন্তু ওইটা হওয়ার চান্সেসই নেই। কারণ আর আলমারিতে সব জিনিসপত্র ভাঁজ করা, সব খুলে কোনোটা বিছানাতে পড়া, নিচে পড়া, আর লকারটা খোলা। আলমারির লক ভাঙা থাকতেই পারে, বাট সেই ক্ষেত্রে কখনোই জামা। আর আমরা ভাববো যে আমাদের বিড়াল ছিল, বিড়াল খুলে দিয়েছে কোনো মতে। বিড়ালগুলো একটাও ঘরে ছিল না, সবাইকে বাইরে বের করে রাখা হয়েছিল, যেহেতু আমরা অনেকক্ষণের জন্য যাব। ওটা তখন তো এত মাথার মধ্যে এত কিছু চলছে, ওটা আমরা অত মাথায় নিই। এটা পরে আমরা কানেক্ট করতে পারি এনার কাছে আসার পর, যে দাদুরও একটা দৃষ্টি ছিল আমাদের ওপর, আরও বাড়িয়ে দিচ্ছে জিনিসগুলোকে, মানে 3-4 রকমের জিনিস একসাথে হচ্ছে। এবার উনি বললো যত তাড়াতাড়ি সম্ভব তোর দাদুর ফটোটা বার কর ঘর থেকে, আর কোনো দিন আনবি না ওনার ফটো, সে যাই হয়ে যাক, যে যাই বলুক। আর মৃত মানুষের ফটো, সে তোর দাদু হোক কি কারুরই ফটো হোক, রাখবি না, রাখলেও মেন ঘরে রাখবি না, যে ঘরে তোরা আছিস। উনি এটা বলার পরে আমরা বাড়ি আসি, মানে বাড়ি আসার আগে উনি জিনিস দেয়, আবার একটা তাবিজ দেয়, এটা বাঁ হাতে পড়ার জন্য দিয়েছিল, একটা জল পোড়া দেয়, আর একটা জিনিস দেয়, ওটা একটু অদ্ভুত, মানে একটা পেপারে লিখে দিয়েছিল কিছু মন্ত্র, একটা কাপড় পেঁচিয়ে দিয়েছে, পেঁচিয়ে দিয়ে ওটা বললো যে বিকালবেলা ঠিক 9টার সময়, ডট 9টা, এর বেশি যাতে না হয়, সর্ষের তেল লাগিয়ে একটু আগুন জ্বালিয়ে ওটার যে স্মোকটা হবে ওটা একদম নাক দিয়ে টানতে হবে। টেনে নেওয়ার পরে রিলিজ, তুই অনেকটা দেখবি ফিল। এটা যতদিন না শেষ হবে ততদিন করতে হবে কাগজটা। এনে বাড়িতে করে, ব্যথা কমে যায়, 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, রিলিজ, সব ঠিকঠাক। আর আরও একটা জিনিস দেয়, বাড়ির 4টে দেওয়ালে 4টে লেখা দেয় ঝুলিয়ে দেওয়ার জন্য, আমাদের মেন ঘরে আমরা ঝুলিয়ে দিই। তারপর থেকে দরজা নকের কোনো আওয়াজই নেই, কোনো কিছুই নেই। তখন আমাদের বাড়িতে ফিল ছিল যে কেউ ডাকছে পেছন দিয়ে,
আর বলেছিল যে যদি কেউ পেছন দিয়ে ডাকে তুই স্নান করিস, স্নান করার সময় বেশি হবে, স্নান করিস কি রান্না করে থাকিস, শুনবি না, আওয়াজও দিবি না। আর কেউ রাত্রিরেও ধরো কেউ ডাকলো, আওয়াজ দিবি না। এরকম কিছু বলেনি যে এই জিনিসটা কতদিন লাগবে পুরোপুরি কিওর হতে? হ্যাঁ, উনি বলেছে লাগবে তো অবশ্যই অনেক দিন, কিন্তু তোরা যত তাড়াতাড়ি সম্ভব যে এই বাড়িটা ছেড়ে দে। বাড়িটা না ছাড়লে আর বাড়ির মধ্যে ক্ষতি হয়ে গেছে, বাস্তুটা খারাপ হয়ে গেছে। তোরা যদি চলেও যাস ওই বাস্তুটা ওরকমই থাকবে যতক্ষণ না প্রপার ক্রিয়া করা হবে। কিন্তু আমি তোদের সাজেশন দেবো এটা করতে অনেক খরচা, তো তোদের যেহেতু বাড়ি না, তোরা করিস না, তোরা চলে যা, ছেড়ে চলে যা। আর ঘটনাটা তুমি যখন আমায় শেয়ার করছিলে তখন তুমি বলেছিলে তুমি তোমার দাদুকে অনেকবার দেখতে পেয়েছিলে। হ্যাঁ, দাদুকে দেখতে পাওয়াটা কেমন, ঘুমিয়ে আছি, যতবার আমি দেখেছি আমি ফিল করেছি আমি সামনাসামনি দেখেছি দাদু ডাকছে। আর এর মধ্যে 2 বছর তো হয়ে গেছে, দাদুর বাৎসরিক যখনই আসতো না ঠিক বুঝতে পারতাম, ফিল হতো আছে আশেপাশে। আর বাৎসরিকের ঠিক 2 দিন আগে আমি ভুলে গেছিলাম, কিন্তু বাৎসরিক আমাকে স্বপ্ন দিয়ে মনে করিয়ে দিয়েছে আজকে তুই আয় আমার কাছে। কিন্তু আমি মানে যখন উঠলাম তখন ভাবি স্বপ্ন, কিন্তু আমার ফিল হয়েছে যে এটা আমার স্বপ্ন না, আমি দেখেছি। আর ঠাকুমা তো বারবার দাদুর সামনে দাঁড়িয়ে বলতো যে যাই হোক ওদেরকে ডিস্টার্ব করো না, দাদু অনেক দোষ পেয়েছিল মারা যাবার সময়, যেহেতু শ্রাদ্ধের সময় অনেক কিছুই ঠিকঠাক হয়নি। আর শ্রাদ্ধটা খুব খারাপ সময় পড়েছিল, তিথিটা ভাদ্র মাসের অমাবস্যা মঙ্গলবার। আর এই জিনিসটা কিওর হওয়ার সময় যখন আমরা বাড়ি দেখছি, বাড়িটা আমরা কিছুতেই শিফট করতে পারছি না। এবার তারপরেও আমরা ওনার কাছে আবার যাই, বাড়িটা শিফট করতে পারছি না, কিছু একটা করে দিন। তখন উনি একটা লেখা দিলেন যেটা বললো মেন গেটের সামনে লাগাতে। তারপর আমরা অনেক বাড়ি দেখি, তার মধ্যে 2টো বাড়ি দেখি, একটা বাড়ির ঘটনা খুবই খারাপ। আমরা যদি ওই বাড়িতে যেতাম তাহলে আরও অনেক খারাপ কিছু হতে পারত। এই ঘটনাগুলো তো কিওর হয়ে গেল, কিন্তু এখনও আমাদের টিল তখন 2020 থেকে এখনও পর্যন্ত আমাদেরকে কিছু প্রিকশন মেনে চলতে হয়, নাহলে দাদু এখনও পুরোপুরি শান্তি পায়নি, এখনও কোথাও না কোথাও আছে। ওনার মৃত্যুটা কি কোনোভাবে অস্বাভাবিক ছিল? আমরা এটা বলতো আমরা ঠিক জানি না। উনি যখন মারা গেছে তখন আমরা যাই, ওকে। আর উনি যখন মারা গেছে উনি শেষ জলটুকুও পায়নি। ইনফ্যাক্ট ওনার পিণ্ডদানের সময়ও ঠিকঠাক পিণ্ডদানটা করা হয়, তর্পণও হয়নি একটাও, 1 বছরও তর্পণ করা হয়নি। সো উনি বলল এখনো কোথাও না কোথাও উনি আছেন, তোদের দেখছেন। ওনার কোনো ফটো রাখবি না, ওনাকে নিয়ে আলোচনা করবি না বেশি, ওনার কথা ভাববি না। কারণ আমি একটা জিনিস দেখেছি, এখনো ওনার কথা ভাবলে আমি ওনাকে নিয়ে স্বপ্ন দেখি, আর স্বপ্নতে ডাকে উনি। তাহলে আজকে যে তুমি তোমার দাদুর ঘটনা আমার সাথে শেয়ার করলে, আজকে কি তাহলে তোমার স্বপ্ন পাওয়ার চান্সেস বেড়ে গেল? প্রিকশন কিছু আছে, সেগুলো নেওয়া আছে। এখন অতটাও হয় না, কিন্তু বেশি যেটা হয় বাৎসরিকটা আসার আগে, এই আগস্ট মাসের আগেই জিনিসগুলো একটু বাড়ে, কিন্তু ঠিক আছে এখন। আর তারপরেও যখন ওই বাড়িটা আমরা শিফট করি, বাড়িটা শিফট করে ফেলেছি ইতিমধ্যে, তার আগে তো আরেকটা বাড়ি আমরা দেখেছিলাম, যেটা পরে কোনো দিন বলবো ওই বাড়িটার কথা। আর শিফট যেদিন করি, আমাদের ল্যান্ডলর্ডের শাশুড়ি মা হচ্ছে ওখানেই ছিলেন, অসুস্থ কিন্তু ফিট, মেন্টালি আনস্টেবল ছিলেন একটু। আমরা যখন বেরিয়ে আসি, আমরা যেহেতু অনেক 5 বছর ছিলাম, 5 বছরের মধ্যেই এত কিছু হচ্ছে। 5 বছর ছিলাম, এবার আমরা দেখা করতে গেছি, সব শিফট হয়ে গেছে, তখন দেখা করতে গেছি যে নমস্কার করবো। তা উনি স্ট্রেটলি, উনি এরকমই চেয়ারে বসে উনি কথা বলছে ভালো থাকবি, আসবি তোরা আবার। আমরা শিফট করার পরের দিনই শুনি হসপিটালাইজড। ল্যান্ডলেডি না, ল্যান্ডলেডি মানে হচ্ছে আমার ল্যান্ডলর্ডের শাশুড়ি মা, মানে হচ্ছে কাকিমার মা। ওকে ওকে, কাকিমার মা হসপিটালাইজড। তার ঠিক 3 দিন পর উনি মারা গেছে। সুস্থ মানুষটা, শুধু একটু মেন্টাল প্রবলেম ছিল, নার্ভের, মারা গেছে। তার ঠিক 2 দিন, মানে আমরা শিফট করছি 1 সপ্তাহের মধ্যে এত কিছু হয়েছে। তার 2 দিন পরে আমাদের ল্যান্ডলর্ড স্ট্রোক, সেরিব্রাল অ্যাটাক একসাথে, পুরো মানে ডান সাইডটা পড়ে গেছে। এখন উনি ঠিক আছে,
কিন্তু তখন এই জিনিসটা হয়েছিল, তোমরা ওই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর ওই বাড়ির ওপর নেগেটিভ ইম্প্যাক্টগুলো থেকে গেছে এখনো আছে এবং যারা রয়েছে তাদের ওপর এই এফেক্টগুলো দিচ্ছে। এখনো পড়ছে। আর আশেপাশেও কিছু জিনিসপত্র হয়েছে, আশেপাশেও মানে আমাদের ঠিক লাগোয়া একটা বাড়ি ছিল, ওই বাড়িতেও একজন থাকতেন, আমাদের খুব ভালো কানেকশন ছিল, কথাবার্তা, উনিও মারা যায়। মানে ওই বাড়িটার মধ্যে এখনো আন্টি, আমরা গেছিলাম কিছুদিন আগে, আন্টি বলছে যে তোমাদের দাদাকেও আমি ঠিক রাখতে পারতাম না যদি না আমি কারুকে দেখাতাম। ওনারা কিছু মানতেন না এগুলো, এখন ওনারাও মানতে বাধ্য যে এরকমও কিছু হয়। স্বাভাবিক, যতক্ষণ না কারোর সাথে কিছু হচ্ছে ততক্ষণ তারা মানতে চায় না। ইনফ্যাক্ট এরকমও প্রচুর মানুষ দেখেছি যারা মানে না বা যারা কোনো কিছুই বিশ্বাস করে না, বাট লাইফের একটা ফেজের পর গিয়ে তারা সব কিছুই মানতে বাধ্য হয়। আমি একটাই কথা বলবো, মানুক চাই না মানুক, অপমান যাতে না করে কোনো কিছুর। একদমই তাই। এই ঘটনাটা যে তুমি আজকে শেয়ার করলে, মানে আমি ঘটনাটা শুনতে শুনতে আমি একটা জিনিসই ভাবছিলাম, দেখো তুমি এখন ক্লাস 11-এ পড়ছো, এই ঘটনাগুলো যখন ঘটেছিল আজ থেকে আরো 4-5 বছর আগে, ক্লাস 5-6-এ পড়া একটা মেয়ের লাইফে কত কিছু ঘটছে। ইনফ্যাক্ট তুমি কত কিছু দেখেছো, কত কিছু ফিল করেছো। তোমাদের জেনারেশনের বহু মানুষ আছে, বহু বাচ্চারা রয়েছে যারা এই জিনিসগুলো বিশ্বাসই করেই না, ঠিক আছে? তো তুমি এই জিনিসগুলো এতটা কাছ থেকে দেখেছো, আমি ভাবছিলাম যে তোমার ভয় করেনি একবারও? ভয় করেছে, কিন্তু ভয়টা আমি বুঝতে দিইনি কারোকে। আর আমি ভয়টা একটু কম পাই, সেই কারণে আমি ওই টাইমটা ম্যানেজ করতে পেরেছিলাম, নাহলে কেউ ছিলই না আমাদের সাথে ম্যানেজ করার মতন। ভয় তো পেয়েছি, কিন্তু জিনিসগুলো যে ঠিক হয়েছে এটাই আমার কাছে অনেক স্বাভাবিক, কারণ এরকম একটা ট্রমাটাইজড সিচুয়েশন থেকে বেরোনোটা অনেকটা কঠিন হয়েছে। মার তো আরও বেশি সময় লেগেছে, ওটা হাতে ব্যথা ঠিক হতো, মাকে অনেকবার কাউন্সিলিং করাতে হয়েছে, তারপর গিয়ে স্টেবিলিটি এসছে। মানে ওই টাইমটা তো আমার থেকেও বেশি মা সাফার করেছে আমার থেকে। আমি তো নাহলে দাদু যখন মারা গেছে তখন ওই ব্যাপারটা হয়েছিল। আমি এখনো পর্যন্ত ওটা আমার কাছে ক্লিয়ার না, সব ক্লিয়ার। দাদুর সিমটমগুলোই আমার মধ্যে সেম আসলো, কিন্তু আমার কোভিড পজিটিভ হলো না কেন এতবারেও? হতে পারে আদার্স কোনো রোগ যেটা তোমার দাদুকে গ্রাস করেছিল, সেই কারণে হয়তো তোমার দাদুর মৃত্যু হয়েছিল। এবার যেহেতু সে তোমাকে টানছিল, সে যেহেতু তোমাকে শেষবারের মতন দেখতে পায়নি, সে চাইছিল যে তোমাকে তার সাথে নিয়ে যেতে, তাই ওনার তো শ্রাদ্ধের আগেই এই ঘটনাগুলো তোমার সাথে ঘটেছিল, তাই তার যে এফেক্ট, তার যে ফিজিক্যাল এফেক্টসগুলো হয়তো তোমার ওপর পড়ছিল। কারণ মানুষের মৃত্যুর পর থেকে আপ টু যতদিন না তার শ্রাদ্ধ শান্তি হচ্ছে, যতদিন না তার আত্মা ঊর্ধ্বমুখী হচ্ছে, সে আমাদের আশেপাশেই থাকে এবং বিভিন্ন এরকম এনার্জি চ্যানেলাইজ করে, তার অনেক কিছু আমরা বুঝতে পারি বা আমরা ফিল করি। তো সেই কারণে হয়তো তার যে সিমটমসগুলো, সে যেরকম অসুস্থ হয়েছিল সেই ভাইব্রেশনটা তুমি পেয়েছিলে। আর সব থেকে বড় কথা যেটা আমরা পরে জানতে পারি, মানে মার যে দাদা, এই টাইম পিরিয়ডটার মধ্যে মার দাদার সাথে কোনো কানেকশন ছিল না, ইভেন কারোর সাথে আমাদের কোনো কানেকশন ছিল না। জিনিসটা ঠিক হওয়ার পর সবার সাথে আবার নর্মালাইজ হয়েছে ব্যাপারটা। তখন মার দাদা বলে যে তোমরা যে আজকে বেঁচে আছো তোমাদের বিড়ালগুলোর জন্য। যত নেগেটিভিটি এসছে আমাদের ওপর থেকে আসার কথা ছিল, সেগুলো ওরা নিয়ে নিয়েছে, ওদের ওপর থেকে গেছে। নাহলে এই ব্যাপারটা এত দূর গড়াতোই না, অনেক কিছু হয়ে যেত যদি ওরা না থাকতো। আর এটা স্বাভাবিক কথা, মানে আমরা নিজেরাই আশ্চর্য হয়ে যাচ্ছি, একটার পর একটা বিড়াল মারা যাচ্ছে কি করে, মানে কোনো কারণ ছাড়া। ছোট ছোট বাচ্চা দিচ্ছে। আমি যখন হসপিটালাইজড হই, আর একটা বিড়াল প্রেগনেন্ট ছিল, ওই যেদিন আমি হসপিটালে যাব, ভর্তি হব, তার আগের দিন ও বাচ্চা দেয়। বাচ্চাটা হলো ঠিকঠাক, হয়ে 2-3 ঘন্টার মধ্যে মারা গেল। কি বলবো, কারণ আমার নিজেরও বেশ কয়েকটা বিড়াল আছে, আমার শুনে খুব খারাপ লাগলো এটা। আর ইনফ্যাক্ট এটা সত্যি যে বাড়িতে কুকুর বেড়াল এরা যখন থাকে তখন নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট অনেক কম পড়ে, কারণ ওরা নিজেরা নেগেটিভিটি অনেকটা অ্যাবজর্ভ করে নেয়। তো এই পয়েন্টটা শুনে আমার খুব খারাপ লাগলো যে তোমার বিড়াল বাচ্চা দেওয়ার পর মারা যায়। যাই হোক সৌমিতা, থ্যাংক ইউ সো মাচ। তুমি তোমার লাইফের এরকম একটা কমপ্লিকেটেড প্যাথেটিক এক্সপিরিয়েন্স তুমি আমাদের সাথে শেয়ার করেছো। এত ছোট বয়সে তুমি এতটা সাহস দেখিয়েছো যে তোমার লাইফের এক্সপিরিয়েন্স তুমি এত মানুষের সামনে শেয়ার করার। তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আমি চাইবো তুমি আবার এসো,
গল্পওয়ালাতে তোমার প্রথমবার এসে আজকে কিরকম লাগলো? খুব ভালো লেগেছে। প্রথম খুব নার্ভাস ছিলাম, বাট তুমি খুবই কমফোর্টেবল করে দিয়েছো সবটা আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আজকের এপিসোড আমরা এখানে শেষ করছি। অ্যাজ অডিয়েন্স এতদিন শুনেছি, আজকে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম, অ্যামেজিং লাগছে। থ্যাংক ইউ সো মাচ। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। তো কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনও প্রেস করুন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেলে আজকে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমার আপনার প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। শনিবার আসছি আরও একটা ভয়ানক এপিসোড নিয়ে।